এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। তোমার ছেলে আমার নামে আম্মুকে বিচার দিয়ে আসছে। কি বিচার? আমি নাকি রাগী, আমার নাকি অনেক রাগ, আরো অনেক কিছু। সব তো সত্যিই বলছি। আর অনেক কিছু কি? এগুলোই তো বললাম শুধু। আজকে কপালে শনি রবি সব আছে মনে হচ্ছে। সুজন, রাবেয়া ঠিক বলছে। না মানে আম্মু, হ্যাঁ। রাবেয়া মা, আমার তুই যতগুলো মারবি ততগুলোই আমার পক্ষ থেকে এক্সট্রা মারবি। বাসায় বসে খাওয়ার মানুষের নামে বিচার দেওয়া বের করছি। আম্মা গো, কি গো তুমি? দাদা শয়তান, তোর শয়তানি বের করছি। আপনাদের কি মনে হয় আম্মুর মার খাওয়ার কোনো ইচ্ছা আছে আমার? তার সাথে ওই ডাইনিটার না নেই। তাই তো তারা আমার দিকে আসার আগে আমি বাসা থেকে প্রস্থান করে ফেলি। আজকে বাসায় ঢুকতে দেবে কিনা কে জানে। আমার অবশ্যই সব চিন্তাও নেই। বাসায় ঢুকতে না দিলে খালামণির বাসা আছে না, আর এমনিতেই খালামণির সামনে রাবে কিছুই করতে পারবে না। তাই বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। আমি আর রাবে একই কলেজে পড়ি, আমার থেকে এক ক্লাস সিনিয়র। তাই কলেজ ক্যাম্পাসে যাওয়ার আগেই বলে দিছে যেন আপু বলে ডাকি, নয়তো নাকি নাক ফাটাই দিবে নাম ধরে ডাকলে। আমিও কম যাই না, তাই দেখব কি করে। একদিন কলেজের মাঠে বসে আছি, এমন সময় রাবে আর ওর বান্ধবীরা যাচ্ছিল। তো আমি ভাবলাম এই সুযোগ কাজে লাগেই, যেইভাবে সেই কাজ। এ রাবে শোন তো, রাবে শোন না। রাগীর লোক নিয়ে আমার কাছে আসলো। ওর বান্ধবীগুলো কি জানি বলা বলি করছে, আর সে এসেই কি হয়েছে? না মানে তোর এক্সট্রা কলম থাকলে একটা দে তো, বাসায় রেখে আসছি। এই জন্য ডাকলি? এই জন্যই তো। কলম বের করে ছুঁড়ে মারলো। বুঝতে পারছি ভালোই লাগিয়ে দিয়েছি। যাক, আমি তাহলে সফল। কিন্তু বাসায় এসে যা ঘটলো, তারপর বুঝলাম যে আমি নিজেই বিপদ নিজেই ডেকে এনেছি। বাসায় আসলাম, মনে মনে আজ খুব খুশি। মনে হচ্ছে রাবে অপদস্থ হয়েছে সবার সামনে। এত খুশি লাগে যে কেন। যাই, বাসায় যাই তাড়াতাড়ি, খুব ক্ষুধা লাগছে। এত বড় কাজ করে আসলাম, বাসায় ঢুকতেই যাবে এমন সময় দেখলাম বাসার দরজা আগে থেকে খোলা। কিছুই বুঝতে পারলাম না। আম্মু তো কখনো দরজা এভাবে রাখে না, তাহলে মনে তো হচ্ছে আমার জন্য এভাবে দরজা খোলা রেখেছে। বেশি না ভেবে ঢুকে পড়লাম। ভেতরে যে আমার জন্য শনি অবস্থান করছে সে কি আমার জানা ছিল? ভেতরে গিয়ে দেখি আম্মুর রাবেয়া ঝাড়ু আর ডান্ডা হাতে নিয়ে বসে আছে। ভাবলাম কি আর কিবা হলো। আসান স্যার আসেন। ও ধন্যবাদ। আজকে তোর একদিন কি আমাদের 2 দিন? আজকে তোমারও না আমারও না, সবারই একদিন। কিন্তু এগুলো কথা হচ্ছে কেন? তুই আজ কলেজে কি করেছিস? কলেজে গেছি, ক্লাস করছি, বন্ধুদের সাথে আড্ডা দিলাম, আর এই তো বাসায় আসলাম। শয়তান, রাবিয়ার সাথে কি করছিস? ছিছি, আমার নামে এত বড় অপবাদ! আমি ভালো ছিলাম, আমি কিছু করিনি। আরে কুত্তা, আমি বলছি কলেজে খারাপ ব্যবহার কেন করছিস? কই করলাম? শুধু কলম চেয়েছি ব্যাস, আর তো কিছু না। খালামণি, ওই মিথ্যা বলছে। সুজন আমার নাম ধরে ডাকছে, আর আমার বান্ধবীগুলিও সামনে অপদস্থ করেছে। নাম ধরে ডাকলে আবার কি অপদস্থ হয় নাকি? ওই, তোরা না বলছি আমাকে নাম ধরে ডাকবি না? আমি তাপও বলেছি, তুই শুনিসনি মনে হয়। দেখো খালামণি, ওই আমার সাথে তুই তুই করে কথা বলছে। আজকে তোকে মারবো শয়তান। মা গো, এত জোরে কেন মারো? আস্তে মারো। মিরি মিরি তোকে তক্তা বানায় ফেলবো। আমার আদরের মেয়েটারে সারাদিন শুধু জ্বালাতন করিস তুই। তোর খবর খারাপ করে দিব। আরো জোরে মারো খালামণি, আরো জোরে। এই পেতনি, তুই চুপ থাক। কি? আমি পেতনি? দাঁড়া তুই, আজকে আমি তোকে মারবো। অবশেষে প্রায় 8 ঘন্টার অভিযান শেষে আমার ছাড়া হলো। কি বলে যে মেয়ের পিছনে লাগতে গেলাম কে জানে। আর বলেও এই কাজ করা যাবে না। যাই, শরীরে একটু মলম লাগাই। অবস্থা আমার কাহেল করে দিছে মেরে। তার উপর নাকি রাতের ভাত বন্ধ। আজকে মনে হয় পানি খেয়ে থাকতে হবে। পরদিন কলেজে গেলাম। ক্লাস শেষ করে ক্যাম্পাস থেকে বেরোচ্ছিলাম, এমন সময় রাবে আসছিল। কিরে, কেমন দিলাম? জি আপু, খুব ভালো। বাহ, একদিনেই এত চেঞ্জ। মারের উপর বড় কোনো ওষুধ নেই আপু, আমায় একটু সাইড দেন, আমি বাসায় যাব। বাবা, যা। পাশ কেটে চলে এলাম। না, এই মেয়ের সাথে আর কোনো ঝামেলা জড়ানো যাবে না। হেব্বি কিল দিছে মাম্মি।
তাই রাবেয়া যেখানে আমি সেখানে নাই। সেদিন রাবেয়ার ছোট ভাই রাকিবুলের সাথে দেখা। কি ব্যাপার ভাইয়া, শরীর ঠিক আছে তো? কেন? আমার শরীর আবার কি হবে? না, যা শুনলাম ভাবছিলাম মেডিকেলে থাকতে হবে 2 দিন। কি শুনলি? আপু নাকি তোমায় সেরকম পিটাইছে, সাথে নাকি খারামনিও। তোকে এগুলো কথা কে বললো? কেন? আপু বলছে। ভালো করেছে। আর কে কে জানে? আমাদের বাসায় সবাই, আর আপু তো সবাইকে বলে বেড়াচ্ছে। কিন্তু কেন? কই যাচ্ছিলি? প্রাইভেটে। তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছিস কেন? যা। আচ্ছা যাচ্ছি। রাগ হো কেন? যা বলছি তাই কর। আচ্ছা। নিয়ন চলে গেল আর আমায় ফেলে গেল ভাব নাই। এ মেয়ে পুরো বাংলাদেশ কি প্রচার করে ফেলাবে নাকি যে আমায় সে মারছে? উফ, আমার সম্মানের 12টা বাজিয়ে ছাড়বে। কলেজে গেলাম পরদিন, সবাই আমার দিকে তাকিয়ে আছে। কিছুই বুঝতেছি না, সার্কাস হচ্ছে নাকি। গেলাম বন্ধুদের কাছে, তারা আমায় দেখে তো হাসা শুরু করলো। এই বেটা হাসিব, এত হাসিস কেন? হ্যাঁ বন্ধু, যা শুনলাম কথা কি সত্য? কি শুনলি? তোকে নাকি রাবেয়া আপু উড়াধুরা মারছে। কি? কে বললো তোদের? রাবেয়া আপু, মোট কথা কলেজের প্রায় সবাই জানে। এবার বুঝলাম সবাই কেন আমার দিকে এভাবে তাকিয়েছিল। রাগ উঠলো খুব। ক্লাস না করেই বাসায় চলে আসলাম। আম্মু ডাকলো কিন্তু শুনলাম না। সব কিছু আম্মুর জন্য। আম্মু আমার রুমে আসলো। কি হয়েছে তোর? কিছু না। আমায় বলবি না? সব করে বলছো কি হয়েছে? কি করলাম আমি? না, কিছুই করনি, যাও তো। আচ্ছা। তারপর চলে গেল। কি করব বুঝতে পারছি না। কি যে ভুল করলাম ভাবতে লাগলাম আমার ভুলগুলো, আর ভাবছি অন্য জায়গায় চলে যাব। এমন পরিস্থিতিতে আর কলেজেই যাব না। তাই ঠিক করলাম কাতলাগাড়ি আমার চাচুর কাছে যাব, ওখানে পড়াশোনা করব। আজকে ভাবলাম আর কালকেই চলে যাব। ব্যাকপ্যাক গোছাতে লাগলাম। চলে এলাম কাকলাগাড়ি। বাংলাদেশের সুন্দর জায়গাগুলোর মধ্যে এটা একটা। তাই পুরোপুরি তৈরি হয়ে এলাম। বাসায় আসার সময়ে তুই এভাবে হঠাৎ চলে যাবি? হ্যাঁ, চাচু তো অনেক দিন থেকে বলছিল। আর এখানেও ভালো লাগছে না। কলেজে ভর্তি হওয়ারও বেশি দিন হয়নি। মাইগ্রেশনের মাধ্যমে কাকড়াগাড়িও ভর্তি হতে পারবো। তারপরও না বলে হঠাৎ ডিসিশন নিলি যে? অনেক কিছু হয়েছে, হয়তো তুমি জানো না। কি হয়েছে? থাক, বাদ দাও। আচ্ছা, তুই কি তোর চাচুকে বলেছিস এই ব্যাপারে? বলেছি। আচ্ছা দেখ, কর যেটা তোর ভালো মনে হয়। হ্যাঁ, যাচ্ছি তাহলে। আচ্ছা। বাবা, তুই কি আমার উপর রাগ করছিস? না, শুধু দোয়া করো। গেলাম। আচ্ছা বাবা, যা ভালোভাবে। আমি বের হয়ে আসলাম। কাতলাগাড়ি যাচ্ছিলাম, এমন সময় রাবের ফোন। না, তার ফোন আমি ধরবো না। যার জন্য এত কিছু, তার সাথে কথা বলার কোনো ইচ্ছেই নেই আমার। তাই ধরলাম না। অনেকগুলো ফোন দিছে, আমি ধরিনি। তবে শেষ একটা মেসেজ দিল, যা ছিল। তুই ফোন ধরবি না, তবে এতটুকু জানার ছিল এত পরিমাণ অভিমান না ভেঙে কেন চলে গেলি। হয়তো একটু বাড়াবাড়ি করে ফেলছি, তবে ভুল বুঝিস না, মাফ করে দিস। আমি কিছু লিখলাম না, চলে এলাম কাতলাগাড়ি। চাচুর সাথে থাকতেও শুরু করলাম। প্রথম প্রথম খারাপ লাগতো, তবে আস্তে আস্তে সব ঠিক হতে লাগলো। বন্ধু হতে লাগলো সবাই। ভালোই কাটতেছিল দিনগুলো। তবে মাঝে মাঝে রাবের কথা মনে পড়তো, কেন যে তা জানি না। একদিন আম্মু ফোন দিল। আম্মুর থেকে দূরে এসেই আম্মুর উপর রাগ কমে গেছে। হ্যালো সুজন, হ্যাঁ আম্মু। কেমন আছিস? ভালো, তুমি? ভালো। আমাদের কথা মনে পড়ে না এখন? কেন পড়বে না? আমাদের সাথে কত দিন থেকে দেখা করতে আসিস না যে। এখানে কলেজের ছুটি এখনো হয়নি, হলেই চেষ্টা করবো যাওয়ার। না, একবার এসে দেখে চলে যা। অনেক দিন থেকে তোকে দেখা হয় না। আয় না বাবা। আচ্ছা, ছুটি হলে যাব। আচ্ছা বাবা, ঠিক আছে, ভালো থাক। আচ্ছা। কিছুদিন পর ছুটি হলো, প্রায় 2 সপ্তাহের জন্য। তাই ভাবলাম বাসা থেকে ঘুরে আসি। তাই বাসায় যাওয়ার জন্য রেডি হলাম। কতদিনের সফরে যাচ্ছিস? এই তো প্রায় 2 সপ্তাহের জন্য। আমি কি তোকে রেখে আসবো? না, আমি যেতে পারবো। আচ্ছা, সাবধানে যাস। 6 মাস পর নিজের বাসায় আসলাম। সবাই অনেক খুশি, যেহেতু আমি আসবো। তাই অনেক কিছুর আয়োজন করা হয়েছে। তবে একটা জিনিস মাথায় ঢুকছে না আমার। আমি বাসায় আসার পর থেকে রাবে আপু আমার সামনে আসছে।
মনে হচ্ছে আমায় কিছু বলতে চায়। আমি অতটা গুরুত্ব না দিয়ে নিজের মতো করেই আছি। বাসায় বিরক্ত লাগছিল, তাই ছাদে চলে আসলাম। বসে আছি, এমন সময় রাবে এলো। কেমন আছিস? ভালো আপু, তুমি? ভালো। সেরকমই আছিস? যেমন চেয়েছিলে তোমরা। এখন আমার উপর রেগে আছিস তাই না? না, আমি কারো ওপর রাগ করে নেই, বেশ আছি। রাবেয়া বলল, কখন আমার কথা মনে পড়ে না তাই না? আমি বললাম, কথা মনে পড়ার জন্য কোনো কথাই বাকি নেই। ও আচ্ছা, তার মানে এখনো মাফ করে দিতে পারিসনি তাই না? কিছুই মনে নেই আমার, আর মাপের তো কোনো কথাই উঠছে না এখানে। হয়তো তুই যাওয়ার পর সব পরিবর্তন হয়ে গেছে, যা তুই এখন মানতে পারছিস না। তবে আস্তে আস্তে সবটা জানতে পারবি, আর আমার পরিবর্তনটুকু। মানে? কিছু না, থাক আমি গেলাম। ও আচ্ছা। রাবেয়ার জন্য আমার মনে কিছুই ছিল না, তবে দৌড়ে যাওয়ার পর বুঝতে পারছি যে হ্যাঁ কিছু আছে, কিন্তু আমার মন বলে একটা করতে আর মস্তিষ্ক আরেকটা, তাই বুঝে উঠতে পারছি না। তার উপর আগের রাগ তো আছেই। বাসায় এসে কিছু ঘটনা যেমন অদ্ভুত লাগতে লাগলো, সেরকমই আর অদ্ভুত লাগলো রাবেয়ার কেয়ারিং আমার উপর। আমি যতই দূরে থাকতে চাচ্ছি ততই কাছে আসতে লাগলো। তবে কি রাবেয়া আমাকে ভালোবাসে? কিন্তু যে মেয়ে আমাকে একটু দেখতেই পারে না, সে কি করে আমাকে ভালোবাসবে? না, এসব আমার মনেরই ভুল। অনেক প্রশ্ন আমার মধ্যে ঘুরছে। এসব প্রশ্নের উত্তর পেলে মনে হচ্ছে শান্তি আসবে, না হলে আসবে না। কি যে করি? বাবা এখানে কি করিস? না আব্বু, এমনি আসলাম। তুমি কেন আসলা? তোকে ডাকতে, তোর আম্মু ডাকছে। ও আচ্ছা, চলো তাহলে। হ্যাঁ চল, তবে একটা কথা শুনে যা। হ্যাঁ বলো। যেহেতু তুই আমাদের একমাত্র সন্তান, তোকে সব থেকে বেশি ভালোবাসি। এসব কিছুই তোর জন্য। জানি তো। এমন কিছু করবি না জীবনে যার কারণে আমরা, বিশেষ করে তোর আম্মু আর আমি, কারণ আমরা তোর থেকে অনেক কিছু অনেক বেশি আশা করি, বুঝলি? হুম। তাই সেরকম কিছু আর করবি না, ঠিক আছে? হ্যাঁ আব্বু। চল তাহলে, তোর আম্মু খাবার নিয়ে আমাদের জন্য বসে আছে। ছাদ থেকে চলে আসলাম। মাথা গরম করে হঠাৎ কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না। আমার কাতলাকারি যাওয়ার সিদ্ধান্ত হয়তো আব্বু আম্মু খুব কষ্ট পেয়েছে, তাই আব্বু এগুলো বলল। খারাপ তো বলেনি, বাসার একমাত্র সন্তান আমি যদি তাদের থেকে দূরে থাকি কষ্ট তো পাবেই। ডাইনিং টেবিল এসে দেখি আমাদের সাথে আরও একজন এসেছে। হ্যাঁ, রাবেয়া। তুই কাতলা গাড়ি চলে যাওয়ার পর রাবেয়া আমাদের সাথে থাকতে শুরু করে। ও আচ্ছা। কারণ আমরা দুজন খুব একা হয়ে পড়ছিলাম তো, তাই। আমি আর কিছু বললাম না। কিছু কি সত্যিই থাকতে পারে বলার? না, আমার বলার মতো কিছু খুঁজে পেলাম না। ডিনার সেরে আব্বু আম্মুর সাথে গল্প করেই শুয়ে পড়লাম। খুব ক্লান্ত লাগছিল, ঘুমিয়ে পড়লাম। সকালবেলা তাড়াতাড়ি উঠলাম। আসলে কাতলা কারিয়ে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হতো, তাই অভ্যাস হয়ে গেছে। আম্মু আমাকে এত সকালে উঠতে দেখে অবাক হয়ে গেছে। নাস্তা বানাচ্ছিল রান্নাঘরে, মনে হয় আমাকে দেখেই। সুজন, ঘুম হয়নি তোর রাতে? কেন, কি হয়েছে? এত তাড়াতাড়ি উঠলি যে? তোকে তো প্রতিদিন সকালে ডাক দিতে হতো, না হলে উঠতি না। আজ ডাক দেওয়ার আগেই উঠলি যে? না আসলে আম্মু, কাতলাকারি সকালবেলা উঠতে হতো তো, প্রাইভেট থাকতো, এই জন্য অভ্যাস হয়ে গেছে। বাহ খালামণি, তোমার ছেলে এই কয়েকদিনে অনেক চেঞ্জ হয়ে গেছে দেখছি। হ্যাঁ, অনেকটা চেঞ্জ হয়ে গেছে আপু। রাবে আর কিছু বললো না। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য নাস্তা রেডি করছি। না থাক আম্মু, এত তাড়াতাড়ি খাবো না, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। আচ্ছা যা। খালামণি, আমিও চাই সুজনের সাথে। তুই যাবি? তুমি যাবে? হুম। আচ্ছা যা। কিন্তু? কি কিন্তু? নিবিনার সাথে? আচ্ছা আসো আপু। চল। আমি আর রাবে একসাথে হাঁটছি, কেউ কোনো কথা বলছি না। নীরবতা ভেঙে সেই বলল, তারপর বল, তোর জিএফ এর কি খবর? জিএফ? হ্যাঁ। আমার কোনো জিএফ নেই। নে নে, মিথ্যা বলতে হবে না আমায়। আজব তো, যদি নাই থাকে তাহলে মিথ্যা বানাবো? সত্যি নেই? না নেই। ও আচ্ছা, তাহলে ভালো। হ্যাঁ, আবারও নীরবতা চলছে। যাচ্ছি আমরা কোথায় জানি না,
রাস্তার পাশ দিয়ে হাঁটছিলাম সকালবেলা, তত বেশি লোকজনও নেই আশেপাশে। আচ্ছা সুজন, আমি তোকে একটা কথা বলতে চাই। হ্যাঁ, বলে ফেলো। আচ্ছা, তুই খুব ঘৃণা করিস আমায়, তাই না? কতবার বলবো আমি ঘৃণা করি না তোমায়? এখন কি প্রমাণ দেখাতে হবে? দেখা। সব থেকে বড় প্রমাণ তো এটাই যে আমি তোমাকে ঘৃণা করলে এতক্ষণ তোমার সাথে হাঁটতাম না আর তোমার সাথে কথা বলতাম না। আর কোনো প্রমাণ লাগবে? না, লাগবে না, বুঝে গেছি। বোঝা ভালো। আমার কথাটা এখনো তোকে বলা হয়নি কিন্তু। বলো তাহলে, আমার সামনে দাঁড়িয়ে। সুজন, আমি তোকে ভালোবেসে ফেলেছি, বিশ্বাস কর। যেদিন তুই চলে গেলি সেদিন হতেই বুঝতে পারলাম যে তুই কতটা গুরুত্বপূর্ণ ছিলি আমার জীবনে। তোর কথাগুলো, তুই করে বলা, তোর নাম ধরে ডাকা, সব কিছু। আর খুব করে বুঝতে পারলাম যে আমার জন্যই হয়তো তুই চলে গেলি। আমি কিছু করতে পারিনি, কিছুই করার ছিল না আমার। জানি আমি, সব দোষ আমার ছিল। বিশ্বাস কর, তুই চলে যাওয়ার পর তোর শূন্যতাটা গভীরভাবে আঁকড়ে ধরেছিল আমায়। সারা দিন শুধু তোর কথা মনে পড়ে। আর এই কারণেই হয়তো আজকে তোকে ভালোবেসে ফেলেছি। তুই আমায় ফিরিয়ে দিবি আমি জানি, কিন্তু খুব করে ইচ্ছে করছিল বলে দেওয়ার, কারণ আমি সত্যি খুব দোষী। আর এই দোষের ভারটা অনেক বড়। আমি একটা ছেলেকে তার পরিবার থেকে আর একটা বাবা মাকে তার ছেলে থেকে দূর করে দিয়েছি, সব আমার জন্যই। এই 6 মাস আমি দেখছি তারা কেমন ছিল, কিভাবে কষ্টগুলোকে চাপা দিয়ে সবার সাথে হাসি মুখে কথা বলতো। আমি সব দেখেছি। তাই আমি চাই তুই আমায় গ্রহণ করতে না পারিস, ঠিক আছে, এটা মেনে নেওয়া যাবে। তবে আমায় মাফ করে দে প্লিজ। মাফ করে দিতে পারি এক শর্তে। কি সত্য? আমি তোর সব সত্য মানতে রাজি। আমি যতদিন বাসায় আসছি না, আব্বু আম্মুকে সামলানোর দায়িত্ব তোমার। কেননা তোমার কারণে তাদের থেকে দূরে যেতে হয়েছে আমার বাবা মা হয়তো তোমায় খুব ভালোবাসে, তাই তাদের খেয়াল এখন তোমাকে রাখতে হবে। ব্যাস এতটুকুই। আমি পারবো তোর সত্য রাখতে। পারলেই ভালো। আর আমার কথাটা? আমার কথা রাখতে পারলে আমিও চেষ্টা করব। ও আচ্ছা। বাসায় চলে আসলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে আসলাম। ভাবছিলাম রাবে কি আমার কথা রাখতে পারবে? পারলে তো হলোই, কিন্তু পারবে মনে হচ্ছে। কেননা আমি ছিলাম না তখন তো সে আমার আব্বু আম্মুর খেয়াল রেখেছে। অবশ্য আমার এর থেকে বেশি কিছু চাওয়ারও নেই। ভাবছিলাম এমন সময় আমার রুমে রাবে এলো। আচ্ছা, আমি কি তোর পছন্দ নয়? এই কথাটা হচ্ছে কেন? আমার কথার উত্তর দে। প্রয়োজন মনে করছি না। বাহ, খুব ভালো। হ্যাঁ, এটাই। মানে? বুঝে নাও থাকলে বুঝে নাও। এত কঠিন কঠিন কথা কোথায় শিখলি বলতো? সব কিছুই শিখে নিতে হয়। শুধু অনুভূতিগুলোই শিখলি না? সময় আসলে সেটাও শিখে নেব না হয়। তাই? তাই। হাসতে হাসতে বের হয়ে গেল। ক্রাশ খেলাম না কি জানি না, তবে অনেক ভালো লাগা কাজ করছিল। যে কয়েকদিন বাসায় ছিলাম সবসময় রাবে আপু ছিল পাশে। খুনসুটি নানা বিষয় নিয়ে গল্প হতো আমাদের মাঝে। আব্বু আম্মু, খালামণি, খালু সবাই আমাদের এত ভালো সম্পর্ক দেখে তো অবাক, তবে মনে মনে খুশিও অবশ্য। আমার ছুটি শেষ হয়ে আসছিল। রাবেয়াকে বলতে ইচ্ছে করছিল, কিন্তু বলতে পারছি না। ভাবছি এর পরের বার এসে বলে দেব, কালকে চলে যাব। তাই রাবেয়াকে নিয়ে বের হলাম। লেকের পাড়ে বসে আছি দুজনে, কেউ কিছু বলছে না। নীরবতা ভেঙেই, কিছু বলছো না যে আপু? ওই, তুই আমাকে আপু বলবি না আর। আপু বললেও দোষ, না বললেও দোষ। আবার? আচ্ছা, বলবো না আর। গুড। হ্যাঁ জি। কালকে চলে যাবি তাই না? আর মনে পড়বে না তাই না? বলতে পারছি না। ও। হুম। কবে আসবি আবার? সেটাও জানি না। না জানাই ভালো। তাই? হ্যাঁ তাই। হাসবি না, দাঁত ফেলাই দিব কিন্তু। আচ্ছা আপু, আর হাসবো না। আবারও? আমি তোর আপু নয়। কি তাহলে? অন্য কিছু। তাই বুঝি? আরো কিছুক্ষণ চুপ থাকলাম, কেউ কিছুই বলছি না। চলো। কোথায়? বাসা। আচ্ছা চলো। চলে আসলাম বাসায়। পরদিন চলে যাব কাতলাগাড়ি। তাই সবার মন খারাপ, আমারও ভালো লাগছে না। আব্বু আম্মুর জন্য আর একজনের জন্য, কিন্তু ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্যই যেতে হবে আবার। কিছুই করার নেই। আজ চলে যাব তাই রেডি হচ্ছি। সকাল থেকে রাবেয়াকে দেখছি না।
মন খারাপ মনে হয়। বের হলাম বাসা থেকে। আব্বু রেল স্টেশনে রেখে আসবে, ট্রেনে যাব। ভালোভাবে যাবি, নিজের খেয়াল রাখবি। আচ্ছা আম্মু। আমাদেরকে প্রতিদিন ফোন দিবি, আচ্ছা আর সময় পেলেই চলে আসবি। আচ্ছা। ভালো থাকিস। তোমরাও। হুম। আব্বু আমাকে রেখে আসলো। যাওয়ার সময় দূর থেকে রাবেয়াকে দেখছিলাম, তাকিয়েছিল, মনে হচ্ছিল কাঁদছিল। আজব মেয়ে, আমি কি একেবারে চলে যাচ্ছি? পরের বার ছুটি পেলেই এসেই বলে দেব। এখানে এসে সময়গুলো কাটতেই চাচ্ছিল না। তবে আমার সাথে রাবেয়া প্রতিদিন কথা হতো, ভালোই চলছিল না বললেও। এরই মধ্যে একটা ঘটনা ঘটে গেল, যেটি আমার জীবনকে আবারও বদলে দিল। একদিন রাতে ঘুমোচ্ছিলাম, এমন সময় আব্বুর ফোন। এত রাতে তো আব্বু সাধারণত ফোন দেয় না, তাহলে আজ কেন? কোনো বিপদ হলো না তো? ভাবতে ভাবতেই ফোন ধরলাম। হ্যালো আব্বু। হ্যাঁ সুজন, হ্যাঁ। বাবা তুই তাড়াতাড়ি বাসায় চলে আয়। বাসায় যাব, কিন্তু কেন? তুই তোর চাচুকে নিয়ে কালকে সকালবেলায় বাসায় চলে আয়। কিন্তু কেন, কি হয়েছে? তুই আগে আয়, তারপর বলবো। হ্যালো হ্যালো বলেই কেটে দিল। কি হয়েছে? কোনো অঘটন? আমার মাথায় কাজ করছে না। রাবেয়াকে ফোন দিলাম, রিং হচ্ছে কিন্তু ধরছে না। চাচ্চুকে ডেকে বললাম, কিন্তু চাচ্চু কিছু বলছে না। কি যে হয়েছে, খুব চিন্তা হচ্ছে। তাই সকাল সকাল বাসে করে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। এখনও খুব চিন্তা হচ্ছে, ভাবতে বা কল্পনা করতে পারছি না। সারা রাত মিস, আর আব্বুকে ফোন দিলাম, কিন্তু ধরছে না। কি যে হয়েছে, কেউ কিছু বলছে না কেন? বাসায় পৌঁছে যা শুনলাম, তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, একদমই না। ভোরে রওনা দেওয়ার ফলে আমাদের বাসায় পৌঁছাতে দুপুর হয়ে যায়। বাসায় এসে দেখি নিস্তব্ধতা বিরাজ করছে। মনে হচ্ছে কিছু একটা অঘটন ঘটেছে এখানে, কিন্তু আমি কিছু আন্দাজ করতে পারছি না। বাসার ভেতরে ঢুকলাম, সবাই চুপচাপ হয়ে বসে আছে। আমি আম্মুর কাছে গেলাম। আম্মু, আম্মু কি হয়েছে? আম্মু কোনো কথা বলছে না, শুধুই নীরব দৃষ্টিতে একবার তাকিয়ে আবারও চোখ ফিরিয়ে নিল। আমি আব্বুর কাছে গেলাম। আব্বু কি হয়েছে বলো না। আব্বু কিছু বলছে না। আর আজব তো, কি হচ্ছে এসব? আজব ব্যাপার, তোমরা কেউ কিছু বলছো না কেন? কি হয়েছে বলো না আমায়। এতক্ষণে লক্ষ্য করলাম খালার খালামণি আমাদের বাসায়। আমাদের কিছু আত্মীয় স্বজন এসেছে। খালামণি কান্না করছে। আমি খালামণির কাছে গেলাম। খালামণি, ও খালামণি বলো না কি হয়েছে। বলার সাথে সাথে জোরে কেঁদে দিল। এখন আমার মাথায় কিছুই ঢুকছে না। আচ্ছা সবাই তো এখানে আছে, কিন্তু আমার রাবের কিছু হয়ে যায়নি তো? আমার এই নীরবতা সহ্য করতে পারছি না। আমার রাবের মনে হয় কিছু হয়েছে। তোমরা কি বলবে, রাবের কি কিছু হয়েছে? সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে, আর ভাবছে আমি কিভাবে জানলাম। আব্বু কড়া নজরে চাচ্চুর দিকে তাকালো। চাচ্চু ইশারায় বুঝিয়ে দিল যে তিনি সত্যি কিছু বলেনি। এখনই কি চুপ থাকবে তোমরা? বাবা তুই শান্ত হ আগে, তারপর বলছি। শান্ত হ মানে? কিসে শান্ত? রাবের কিছু হয়ে গেছে, আমি শান্ত থাকবো কিভাবে বলছো আব্বু? আচ্ছা বস আগে। হ্যাঁ বসলাম। এখন তো বলো কি হয়েছে। সবার দিকে এক এক করে তাকাচ্ছি। কেউ নিষেধ করছে বলতে, আবার কেউ কিছুই বলছে না। আব্বু প্লিজ বলো কি হয়েছে রাবেয়ার। আসলে বাবা রাবেয়ার কি? রাবেয়া আর নেই। কি? তোমরা কি পাগল হয়ে গেছো? কি বলছো এগুলো? মাথা ঠিক আছে তোমাদের? কিসব ফালতু কথা বলছো? এসব সত্যি বাবা। আমি বিশ্বাস করি না। আমার রাবেয়ার কিছুই হতে পারে না। হঠাৎই অজ্ঞান হয়ে পড়ে যাই। মাথা কাজ করা বন্ধ হয়ে যায়। যখন জ্ঞান ফিরে তখন দেখি চারদিকে অন্ধকার। পাশে আব্বু আম্মু বসা। আম্মু আমি কোথায়? বাবা তুই হাসপাতালে? হাসপাতালে কেন আমি? তুই অজ্ঞান হয়ে পড়েছিলি। ও আচ্ছা। জানো আম্মু, আমি একটা খারাপ স্বপ্ন দেখলাম। রাবেয়া নাকি চলে গেছে। বলো তো রাবেয়া কি আমায় ছেড়ে কোথাও যেতে পারে? খুবই বাজে স্বপ্ন। হ্যাঁ বাবা, এগুলো সব স্বপ্ন। তুই বিশ্রাম কর। হ্যাঁ আমার খুব ঘুম পাচ্ছে আম্মু, খুব। ঘুমা তাহলে। আচ্ছা। হাসপাতাল থেকে বাসায় আসলাম ৮ম দিনে। আমার প্রথম যেদিন জ্ঞান ফিরে সেদিন ৫ম দিন ছিল, যার মানে আমি ৫ দিন টানা অজ্ঞান ছিলাম। এখন স্বাভাবিক হয়ে আসছি। তবে একটা মেয়ের কথা খুব মনে পড়ে, খুবই। আমার রাবেয়াকে। কত বড় হতভাগা আমি যে জানতে পারলাম না মেয়েটাকে আমি কতটা ভালোবেসেছিলাম তাকে। সব ছেড়ে চলে গেল রাবেয়া। প্রতিদিনের মতো সেদিনও গিয়েছিল কলেজে। তার বাবা তার জন্মদিনে তাকে একটি স্কুটি গিফট করেছিল।
ওটা করেই যাওয়া আসা করতো। কিছুদিন আগে তো জন্মদিন ছিল, এই মাসেই আমি লাল চুড়ি কিনে পাঠিয়ে দিয়েছিলাম অনেকগুলো। তো সেদিন বাড়ি ফেরার পথে রাস্তায় স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা, আর সে পড়ে যায়। তখন পর্যন্ত কিছুই হয়নি, এমন সময় বেপরোয়া গতির একটি ট্রাক এসে, তারপর আর বলতে পারছি না। ডক্টর বলেছিল বাঁচানো সম্ভব নয়, তবু অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু কিছুই কাজে লাগেনি। সেদিন রাতে সে না ফেরার দেশে চলে যায়, আর রেখে যায় তার প্রিয় ডায়েরিটা আমার জন্য। খুব পচা মেয়ে, আমায় একলা করে চলে গেল না ফেরার দেশে। এখন আমি কাকে নিয়ে বাঁচবো? ডায়েরিটা খুললাম, সব জায়গাতে আমার নাম, তবে এক জায়গায় গিয়ে থমকে গেলাম। কিছু লেখা তুলেও ধরলাম। প্রিয় সুজন, ওই পাগল, তুই কি আমায় কখনো বুঝবি না? আমি তোকে কতটা ভালোবাসি জানিস তুই? আমিও জানি তুই আমায় ভালোবাসিস। তোর সত্য পূরণ না হওয়া পর্যন্ত আমায় বলবি না, আমি জানি। বুদ্ধু, আমায় আগে বলে দিতি, তারপর দেখতি আরও মন দিয়ে তোর সত্য পালন করতাম। বোকা কোথাকার। ঠিক আছে, আমিও অপেক্ষা করব। তুই জানিস তোর দেওয়া চুড়িগুলো আমার লাইফের বেস্ট গিফট। এত সুন্দর চুড়ি, আমি তো ভেবেই রেখেছি যেদিন তুই বাসায় আসবি সেদিনে তোর দেওয়া চুড়িগুলো পরে তোর সামনে যাব। জানিস এখন কেন জানি একলা একলা মনে হয় রে। তোকে হারানোর ভয় কাজ করে, মনে হচ্ছে আস্তে আস্তে আমি তোর থেকে দূরে সরে যাচ্ছি। কেন যে এই অদ্ভুত খেয়ালগুলো ভেসে উঠছে জানি না। আমি তো তোকে ছেড়ে যাব না, তাই না রে? কারণ আমি তো তোকে এত এত এতগুলা ভালোবাসি, খুব ভালোবাসি রে, খুব ভালোবাসি। তোকে ছেড়ে কোথাও যেতে চাই না। আমায় কখনো ভুল বুঝিস না রে। ইতি, তোকে সব থেকে বেশি ভালোবাসে যে রাবেয়া। আমার চোখের পানে ধরে রাখতে পারিনি। সত্যি রাবে আমায় রেখে অনেক দূরে চলে গেছে, অনেক অনেক দূরে। আমার রাগে আমার আর কখনো রাগ দেখাবে না, আমার নামে আর কখনো নালিশ করবে না আম্মুর কাছে, আমায় আর বকাও দিবে না নাম ধরে ডাকলে, আর কখনো ভালোবাসবে না। কারণ সে নেই, সে আর নেই, সে সত্যি আর নেই। দাঁড়িয়ে আছি রাবেয়ার কবরের সামনে, তাকে শেষ দেখা হয়নি আমার। আম্মু বলেছিল শেষবার দেখতে চেয়েছিল তোকে, তাই তো আব্বু তোকে তাড়াতাড়ি আসতে বলেছিল, কিন্তু আমি শেষ কথাও রাখতে পারিনি। হাতে ডায়েরি, চোখে পানি, আর সাথে আমার দেয়া সেই চুরিগুলো। রাবেয়া, এই রাবেয়া, কথা বলো না। কেন এইভাবে আমায় ছেড়ে চলে গেলে? আমার কথা শোনার প্রয়োজনও মনে করলো না একবার? আমায় নাকি তুমি ভালোবাসো, তাহলে এভাবে চলে গেলে কেন? এই কথা বলছো না কেন? একা একা শুয়ে আছো, আমার কথার গুরুত্ব দিচ্ছ না তুমি? কেন এভাবে আমায় ছেড়ে চলে গেলে? আমায় ছেড়ে থাকতে কি তোমার একটু কষ্ট হচ্ছে না রাবেয়া? এই দেখো, আমি তোমার জন্য তোমায় দেয়া লাল চুড়িগুলো নিয়ে এসেছি। তুমি না আমার সামনে পড়তে চেয়েছিলে। ওঠো না, আমার কাছে ফিরে আসো। আমি যে তোমায় খুব ভালোবাসি, খুব। যেটা বলার ছিল সেটা হয়তো আর কোনোদিন বলা হবে না, তবে আমি তোমায় এভাবে হারাবো তা হয়তো বা কল্পনাও করিনি, হয়তো বলতে পারিনি। তবে তোমায় অনেক ভালোবাসি, আজীবন ভালোবেসে যাব। ভালো থেকোই না ফেরার দেশে, স্মৃতি নিয়ে বেঁচে থাকবো তোমার সারা জীবন। ভালো থেকো ভালোবাসা। চোখের পানি তো আনমনে গড়িয়ে পড়ছে। কাছের মানুষগুলো দূরে চলে যাওয়ার সময় যা আটকানোই যায় না। বাসায় আসলাম অনেকক্ষণ পর, সবাই অনেক চিন্তিত ছিল, কেউ জানে না কোথায় গিয়েছিলাম। কই গেছিলি বাবা? কোথাও না। আমাদেরকে বলবি না? আমরা তোর জন্য চিন্তা করছিলাম। একটু বাইরে গিয়েছিলাম। তোর চোখ মুখ ওরকম হয়েছে কেন? কিছু নাম এমনি। আমি ঘরে যাব, আমার খারাপ লাগছে। আচ্ছা যা। শোনার আগে চলে এলাম ঘরে। আব্বু আম্মু কথা বলি করছে। ছেলেটা এমন হয়ে গেল কেন? কেন? তুমি মনে হয় জানো না? রাবেয়াকে অনেক ভালোবাসতো মনে হয়। আমরাও কি কম ভালোবাসতাম? আমাদের মেয়ের মতো ভালোবাসতাম। আর যদি বেঁচে থাকতো তাহলে দুজনকে এক করে দিতাম। আমিও। আমার ছেলেটা কষ্ট আর আমার সহ্য হচ্ছে না, ওকে কোথাও পাঠিয়ে দেওয়া দরকার। কি বলো? আমিও সেটাই ভাবছি। এখানে থাকলে আরো বেশি কষ্ট পাবে। আর কাতলা গাড়ি যাবে না নাকি? তাই দূরে কোথাও পাঠাই দেও। পড়ার জন্য বাইরে যেতে বলি। ভালো বুদ্ধি, এটাই করো। তাহলে তো সুজনের সাথে কথা বলে দেখতে হয়। বলো কথা। আচ্ছা বলবো এখন। রাতে খাবার টেবিলে বসে খাচ্ছিলাম, যদিও বা আমার খিদে নেই,
তবু আম্মু জোর করে টেবিলে নিয়ে এলো। খাচ্ছিলাম এমন সময় আব্বু। সুজন, তোর সাথে কিছু কথা ছিল আমার। হ্যাঁ বলো। এখন কেমন আছিস বাবা? হ্যাঁ ভালো। তোর মুখ দেখেই বোঝা যায় তুই কেমন ভালো আছিস। আমি চুপ করেই আছি। আমি অন্য বিষয় নিয়ে তোর সাথে কথা বলতে চাইছিলাম। বলো। আমি আর তোমার আম্মু ভাবছিলাম যে তোকে বাইরে পাঠাই দিব, তুই তোর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আয়। এখনই? এখনই। আচ্ছা আমি ভেবে দেখি। একবার ভেবে দেখ, বাইরে গেলে ভালো লাগবে আর তার সাথে তোর গ্র্যাজুয়েশনও কমপ্লিট করতে পারবি। ভেবে দেখবো। হ্যাঁ দেখ। রাতে শুয়ে আছি, রাবেয়ার কথা খুব মনে পড়ছে। আচ্ছা এসবের পিছনে আমার দোষ নেই তো? জানি না আমার দোষ আছে কিনা, তবে তাকে না বলার হঠাৎ হারিয়ে যাওয়ার ব্যথায় সবসময় আমাকে কাঁদাচ্ছে। আমি পারছি না সহ্য করতে, তাই সিদ্ধান্ত নিয়ে নিলাম আব্বু যা বলছে তাই করব। পরদিন সকালে নাস্তা করার সময় আব্বুকে বললাম, আব্বু আমি ভেবে দেখেছি। কি সিদ্ধান্ত নিলি? আমি বাইরে যাব। খুব ভালো, আমি সব কিছুর ব্যবস্থা করছি। আচ্ছা। ভালো সিদ্ধান্ত নিছিস বাবা। হ্যাঁ, বাইরে চলে এলাম। ভালো লাগছিল না কোনো কিছুই। নদীর পাড়ে হাঁটছিলাম, মনে পড়ে গেল আগের বার কাতলা গাড়ি যাওয়ার আগে রাবেয়ার আমি এখানে একসাথে এসেছিলাম। আর আজ সব অতীত। কিছুদিনের মধ্যে আমার পাসপোর্ট ও ভিসাও হয়ে যায়, স্কলারশিপ হয়ে যায় ইউএসের একটা ভালো কলেজে, তাই সেখানে চলে যাব। দেখতে দেখতে সেদিনটি চলে এলো যেদিন আমি চলে যাব। এয়ারপোর্টে আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে ইমিগ্রেশন কমপ্লিট করে ফ্লাইটে উঠলাম। সব কিছু ফেলে নতুন কোনো জায়গার উদ্দেশ্যে পাড়ি জমালাম। ইউএসএ আমার মামাতো ভাই শাহিদুল থাকে, তার বাসাতেই ওঠার কথা। শুনেছি সে যেখানে থাকে সেখানে সবাই নাকি বাঙালি। ভালোই হলো, প্লেন ল্যান্ড করলো। এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখি শাহিদুল দাঁড়িয়ে। ওয়েলকাম মাই ডিয়ার ব্রাদার। আসতে অসুবিধা হয়নি তো তোর? না ভাই, কেমন আছিস? আম গুড, তুই? হ্যাঁ ভালো। চল তাহলে যাওয়া যাক। হ্যাঁ, শাহিদুল আমার বড় হলেও আমরা খুবই ফ্রেন্ডলি একে অপরের কাছে। সে আমাকে তুই করে বলে আর আমিও। আর শাহিদুল এখানে চাকরি করে, শুনেছি অনেক বড় কোম্পানিতে। তার নিজস্ব গাড়ি আছে, সেটাতে করেই গেলাম তার বাসায়। অনেক বড় বাসা। শাহিদুলের বিয়ে হয়নি, তবে খুব শীঘ্রই করবে। পাত্রী ঠিক করেছে। এখন বাংলাদেশে শুধু যাওয়ার পালা। আমাকে আমার রুম দেখিয়ে দিল। তারপর খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিলাম। বিকেলবেলা দুই ভাই মিলে ঘুরতে বের হলাম। এখানে অনেক বড় একটা লেক আছে, সেখানে বসে আছি এমন সময়। তোর খালাতো বোন রাবেয়া মারা গেছে না? হ্যাঁ ভাই, এগুলো কথা ওঠাস না প্লিজ। না, আমি আসলে উঠাতে চাচ্ছিলাম না, কেননা আমি সব জানি, কিন্তু একটা কারণে উঠালাম। কি কারণ? পিছনে দেখ। কি? আমি ঘুরে তাকালাম। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমার থেকে কয়েকশো হাত দূরে রাবে দাঁড়িয়ে। আমি কল্পনাও করতে পারছি না এটা কি সত্যি। তারপর কি হলো আমার আর ঠিক মনে নেই। আমি জ্ঞান হারিয়ে ফেলেছি। রাবে আমার সামনে, আমার বিশ্বাসই হচ্ছিল না। এটা কিভাবে সম্ভব? আমি মনে হয় স্বপ্ন দেখছি, এটা সত্য হতে পারে না। তবে আমি কি ভুল দেখছি? আমার থেকে কয়েকশো হাত দূরে দাঁড়িয়ে আছে। শাহিদুলকে বললাম, এটা কিভাবে সম্ভব? আমিও তাই ভাবছি। ভাই আমি নিজে ওর কবর দেখেছি। তাহলে কিভাবে আমাদের সামনে রাবেয়া? জানি না আমি। আরে এত কিছু জানাজানির কি আছে? চল যে রাবেয়াকেই জিজ্ঞাসা করেই হয়। হ্যাঁ চল। রাবেয়ার কাছে গেলাম, কথা বলছিল। আমার এখানে আসার একদিন হয়ে গেছে। এত তাড়াতাড়ি কিভাবে এলো? আর এখানে তো তার পরিচিত কেউ নেই। তাহলে এরা কারা? সত্যি কি মেয়ে রাবেয়া? কিন্তু আমার ভুল হওয়ার তো কথা নয়। এতদিনে একসাথে বড় হলাম, আমার চোখ ভুল হতেই পারে না। তাহলে কে মেয়ে? আমার রাবেয়া কি? আমি তার কাছে গেলাম। রাবেয়া? আমার দিকে সে ঘুরে তাকালো। কাকে বলছেন? রাবেয়া, আমাকে চিনতে পারছিস না? কে রাবেয়া? আর আপনি বা কে? রাবেয়া, আমি সুজন। আপনার কোথাও ভুল হচ্ছে। আমি রাবেয়া নই, আমি সুস্মিতা। কি? জি, আপনাদের কোথাও ভুল হচ্ছে। ও দুঃখিত, আসলে আমাদের একটু ভুল হয়ে গেছে মনে হয়। সরি। ইটস ওকে। হ্যাঁ। সুজন, এদিকে আয়। আমায় টেনে দূরে নিয়ে গেল শাহিদুল ভাই। আমি কিছু আন্দাজ করতে পারছি না কি হচ্ছে এসব। রাবে আমায় চিনতে পারছে না,
সে নিজেকে কেন সুস্মিতা বলছে? ভাই, কি বলছে রাবে এসব? শান্ত হ ভাই, আগে শান্ত হ, তারপর সব বিশ্লেষণ করা যাবে। আমি শান্ত আছি ভাই, কিন্তু এসব আমার কোনো কিছু মাথায় ঢুকছে না। আচ্ছা ভাই নে, তুই পানি খা আর একটু শান্ত হয়ে বস। আমি একটু আসছি, কই যাও? একটু খবর নিয়ে আসি এই সুস্মিতা এর ব্যাপারে। ও আচ্ছা, শাহিদুল ভাই গেল খবর নিতে। আমার মনে শুধু একটাই কথা বারবার মনে হচ্ছে, আমি রাবেয়াকে চিনি, এই মেয়ে রাবেয়া, কিন্তু কেন তাহলে আমাকে চিনতে পারছে না? এত কাছ থেকে দেখে আর কথা বলে শিউরেছি যেটা রাবেয়াই, কিন্তু রাবেয়াই যদি হয় তাহলে মিথ্যা কেন বলছি সে আমায়? তবে কি সত্যি মেয়ে সুস্মিতা, রাবেয়া নয়? শাহিদুল ভাই না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। প্রায় আধ ঘন্টা পর ভাইয়া এলো, এসেই সরাসরি, বাসায় চল। কি হয়েছে ভাই, এরকম কেন দেখাচ্ছে তোকে? কিছু কি জানতে পারলি? আগে বাসায় যাই, তারপর এই ব্যাপারে কথা বলবো। এর আগে একটা কথাও শুনতে চাচ্ছি না এই ব্যাপারে। আচ্ছা, ও আপনাদের তো বলাই হয়নি। এমনিতে ভাই খুব ভালো, কিন্তু তার যদি রাগ হয় তাহলে আমাদের ভাই বোনের কাছে অত্যন্ত ভয়ানক হয়ে ওঠে। তাই আর রাস্তায় কিছু বললাম না। বাসায় আসার পরেই, ভাই কি হয়েছে? অনেক কিছুই জানতে পারলাম। কি জানতে পারলি? মেয়েটা সত্য বলেছে, কি সত্য বলেছে? যে মেয়েটা সুস্মিতা, রাবেয়া নয়। এটা কিভাবে সম্ভব? অসম্ভবের কি আছে, তোর সামনেই তো দেখলি। আর যা বলতে চাচ্ছি তা শুনলে হয়তো বিশ্বাস করতে বাধ্য হবি। কি বলবি? সুস্মিতা ছোট থেকেই এইখানে থাকে। কি কি বলছিস? হ্যাঁ, যা সত্য তাই বলছি। সুস্মিতার বাসা এখানেই? তার আঙ্কেল আন্টির সাথে এখানেই থাকে। সব থেকে বড় কথা, আমাদের এই শহরেই থাকে। কি বলছো? ছোট থেকে যদি এখানে থাকে তাহলে এত ভালো বাংলা তো পাওয়ার কথা না? ওর আঙ্কেল আন্টি দুজনেই বাঙালি, তো স্বাভাবিকভাবেই বাংলা ভাষার মাতৃভাষা। আর সে তো এখানে ছোটবেলায় আসছে, তাহলে ভাষা নিশ্চয়ই শিখে এসেছিল। আচ্ছা, আঙ্কেল আন্টির সাথে থাকে মানে? ওর বাবা মা নেই, ছোটবেলায় নাকি মারা গেছে, তাই ছোট থেকে আঙ্কেল আন্টির সাথে থাকে। বুঝলাম, কিন্তু কিভাবে এক চেহারা দুজন মানুষ হতে পারে? হতে পারে, জানিস না এক চেহারার 7 লোক পৃথিবীতে থাকতে পারে? জানতাম, কিন্তু বিশ্বাস করতাম না। এখন তো বিশ্বাস করতেই হবে। জানি না আমি। ভাই, আমি রুমে গেলাম। আচ্ছা যা। আমার রুমে আমি চলে এলাম। আমার কিছুই ভালো লাগছে না। ক্ষণিক মুহূর্তের জন্য মনে হচ্ছিল মনে হয় আবার রাবেয়াকে ফিরে পেলাম, কিন্তু না, এসব কিছুই মিথ্যে। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। সকালবেলা উঠে একটু ভালো লাগছিল, কিন্তু রাবেয়ার কথা মনে পড়লো, খারাপ লাগাটা বেড়ে গেল। আজকে আবার কলেজে জয়েন করার প্রথম দিনে আবার ওরিয়েন্টেশন ক্লাস, তাই রেডি হয়ে শাহিদুল ভাইকে বলে বেরিয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে। কলেজে গেলাম, ক্লাস শুরু হলো। কাউকেই চিনি না, তাই কারো দিকে তাকাচ্ছিল না। হঠাৎ চোখ গেল পিছনের দিকে, সেই চেনা প্রিয় মুখটা আবারও ভেসে উঠল। রাবেয়ার মতো দেখতে সে মেয়েটি, তাহলে কি সে আমার সাথে এখানে পড়ে? ভাবতে ভাবতে ক্লাস শেষ, বের হয়ে যাচ্ছিলাম এমন সময় এক্সকিউজ মি। ঘুরে দেখে আমায় ডাকছে। কে ডাকছে সেটা বলার প্রয়োজন মনে হয় পড়বে না। জি, আমায় বলছেন? আপনি ছাড়া এখানে কি কেউ বাংলা বুঝবে? না। আপনি এখানেই পড়বেন? জি। ভালোই হলো, একজন বাঙালি বন্ধু পাওয়া গেল। এদেশে খুব কম বাঙালি পড়তে আসে, আর আপনার সাথে তো আগেই দেখা হয়েছিল। জি। আপনি কি বিরক্ত হচ্ছেন? না। তাহলে কি আপনার নামটা জানতে পারি? হ্যাঁ, মোহাম্মদ সুজন হোসেন। হাই, আমি সুস্মিতা। জি, জানি। বাহ, তাই নাকি? হ্যাঁ। তাহলে তুমি করে কথা বলাই যায়, তাই না? হ্যাঁ, যায়। চলো তাহলে, ক্লাস তো শেষ, হাঁটতে হাঁটতে কথা বলি। আচ্ছা। তুমি খুব কম কথা বলো, তাই না? না। তাহলে কথা বলছো না যে? তোমাকে দেখে আমার কথা বলা সব শব্দই ভুলে গেছি। কেন? কালকে যে বললাম তোমাকে রাবেয়া, রাবেয়া আসলে কে জানো? কে? আমার খালাতো বোন, আর আমার সব কিছু ছিল। আমি ভালোবাসতাম, কিন্তু বলা হয়ে ওঠেনি। কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ও, আই এম সরি। না, ইটস ওকে। তুমি আর রাবেয়ার মধ্যে পার্থক্য কি জানো? কি? তুমি ইউএসএ আর সে বাংলাদেশি।
আমিও বাংলাদেশি, তাই এতদিন বিদেশে থেকেও হয়তো নিজের মাতৃভাষাকে ভুলে যায়নি। হ্যাঁ, বুঝতে পেরেছি। জি, সে কি আমার হুবহু কার্বন কপি ছিল? হ্যাঁ, পুরো। ও, তারপর সুস্মিতার সাথে কথা বলে বাসায় চলে যাই। সেখানে গিয়ে বাংলাদেশে আব্বুকে ফোন দিই। কথোপকথনের মাঝে একটা আশ্চর্যজনক তথ্য পাই, যা আমার পৃথিবীটাকে আবারও ঘুরিয়ে দেয়। কলেজ থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রাতের বেলা আব্বু আম্মু ফোন দেয়। কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ ভালো আম্মু, তুমি? ভালো। কেমন কাটছে ওখানে? ভালো, তবে একটা ঘটনা ঘটে গেছে এখানে। কি ঘটনা? কিছু কি হয়েছে তোর? না না, তেমন কিছু কথা না, অন্যরকম কিছু, যা তোমরা কল্পনাও করতে পারবে না। কি তাহলে? রাবেয়াকে দেখেছি। কি বলছিস? মাথা ঠিক আছে তোর? আচ্ছা মা, ভিডিও কলে কথা বলি। আচ্ছা, তোর বাবাকে বলে দিচ্ছি। দাও। আর হ্যাঁ, খালামণি আর খালুকে একটু ডেকে নিয়ে আসো প্লিজ, সবার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। কেটে দিলাম ফোন। এখন এদের সবাইকে সত্যটা বলতে হবে আর বোঝাতে হবে। ও হ্যাঁ, আজকে কলেজ থেকে আসার সময় সুস্মিতার একটা ছবি তুলে রাখি প্রমাণের খাতিরে। কিছুক্ষণ পর মা ভিডিও কল দিল, রিসিভ করলাম। হায়। বল, কি জানি বলছিলি তোর আম্মুকে? আসলে আমি রাবেয়াকে দেখেছি। কি বলছিস এসব বাবা? আমি সত্যি বলছি খালামণি। কি করে ইউসে যাবে? আমার মেয়ে তো। শান্ত হও, এই দেখো। সবাই বিস্ময়ের দৃষ্টিতে ছবিটা দেখছিল। এটা কিভাবে সম্ভব? রাবেয়া বেঁচে আছে? কিন্তু আমি তো নিজ হাতেই আমার মেয়েকে কবর দিয়েছিলাম। এই সুস্মিতা। সুস্মিতা? হ্যাঁ, ওর নাম সুস্মিতা। কিন্তু এ তো পুরোপুরি রাবেয়ার মতো দেখতে। হ্যাঁ, এই জন্যই তোমাদের একসাথে কথা বলতে ডেকেছি। কি কথা? আচ্ছা খালামণি, রাবেয়ার কি কোনো জমজ বোন আছে? না, রাবেয়ার কোনো জমজ বোন নেই। না বাবা, রাবেয়া মা আমার একমাত্র মেয়ে। কি? মনে করো না যদি হারিয়ে যায় ছোটবেলায় বা জন্মের পর? না রে বাবা, এরকম কিছুই না। সব থেকে বড় কথা কি জানো তোমরা? কি? সুস্মিতার বাবা মা নেই, সে তার আঙ্কেল আন্টির কাছেই থাকে। আরেকটা জিনিস সুস্মিতা আমায় বলেছে, সিগারেট হিসেবে রাখতে বলেছিল, কিন্তু তোমাদের জানা জরুরি। কি? সুস্মিতা এখানে নতুন, কিন্তু তার আঙ্কেল আন্টি বলেছে সে ছোট থেকে এখানে আছে। কিন্তু সুস্মিতা বলছে আমার মনে নেই কিছু, শুধু সব কিছু নতুন লাগছে। মানে তাহলে কি ভাবছিস? আমি কি ভাবছি তোমরা ভালোভাবেই বুঝতেছো। তার মানে সুস্মিতাই রাবেয়া? হুম। কিন্তু কি করে? তোমরা বলেছিলে রাবের চেহারা শনাক্ত করা যাচ্ছিল না, তাই না? হুম শুধু স্কুটি দেখে ওকে তোমরা শনাক্ত করেছো, তাই না? হুম খোঁজ নাও কলেজে গিয়ে, সেদিন আসলে কি ঘটেছিল। কেউ না কেউ তো কিছু দেখে থাকবে। আমার বিশ্বাস এই আমার রাবেয়া। কি হতে পারে বলতো? তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, রাবেয়া শুধু চেহারাই চিনতে পারছিলে না, তাই না? কিন্তু কাপড় তো যেটা পরে গেছিল সেটাই ছিল পরনে। আমি যতদূর ভাবতে পারি, হয়তো যদি এমন হয় যে রাবেয়ার খুব কাছের কোনো বান্ধবী যে রাবেয়ার স্কুটি নিয়ে গেছিল। বাবা, এমনটা কি হতে পারে? আমি তো জানি না খালামণি, এসব বিষয় জানতে হবে। সব বুঝলাম, কিন্তু এরকম কিছু হলে রাবেয়া তোকে চিনতে পারলো না কেন? সেটাই খোঁজা দিচ্ছে খুব করে বাবা, কি হতে পারে। হ্যাঁ, সেটাই তো কথা। আচ্ছা আমি দেখছি, তোমরা একটু খবর নাও। আচ্ছা। বাই। হ্যাঁ, বাই। আব্বু যে কথা বললো এটা নিয়ে বেশি চিন্তা আমার। কি হতে পারে এই কাহিনীর রহস্য? শাহিদুল ভাইয়ের সাথে কথাগুলো শেয়ার করলাম, বলল যা করবি ভেবেচিন্তে করবি। পরদিন কলেজে গেলাম, রাবেয়া মানে সুস্মিতার সাথে দেখা। কেমন আছো? ভালো, তুমি? ভালো। তারপর সব কিছু ঠিকঠাক? সব। ও আচ্ছা, চলো ক্লাসে যাই। চলো। ক্লাস শেষ করে অনেকক্ষণ একসাথে আড্ডা দিলাম। তারপর সুস্মিতা আর আমি একসাথে বাসায় আসি। দিন দিন সুস্মিতার খুব কাছাকাছি যেতে লাগলাম। আমরা অনেক ভালো বন্ধু হয়ে গেছিলাম, একে অপরকে খুব সময় দিতে লাগলাম। কলেজে একসাথে আসতে লাগলাম, একসাথে সব কিছু করতাম। কলেজ শেষ করে বাসায় আসতামও একসাথে। একদিন সুস্মিতার বাসায় গেলাম, সে আমাকে দাওয়াত দিল। একে তো বাঙালি, তার উপর সুস্মিতার বন্ধু, তাই খাতির একটু বেশি করতে লাগলো। খাওয়া দাওয়ার পর একসাথে গল্প করতে লাগলাম। আচ্ছা আন্টি, আপনাদের বাসায় ঝিনাইদহ না?
হুম আপনারা মনে হয় অনেক দিন থেকে এখানে থাকেন। হুম, অনেক দিন থেকে। ও, আপনাদের আর বাচ্চা নেই? না বাবা, সুস্মিতাই আমাদের সব। ও আচ্ছা। তোমার বাসা কই, বাংলাদেশে? গ্রাম সাধুহাটি, পোস্ট অফিস বিপ্লব গড়িয়া, থানা শুল্কপা। ও আচ্ছা, তাহলে ম্যাচ কুঠি আন্টি। এখানে যাবা? জি। আচ্ছা বাবা, আবার আসিও। আচ্ছা। সুস্মিতার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসি। একটা জিনিস তো পরিষ্কার, কিছু কাহিনী এখানেও আছে। কেননা আমার কথাগুলো বলার সময় আন্টি মাঝে মাঝে আটকে যাচ্ছিল, কিন্তু তার আপন হলে কি বলার মধ্যে এমন হতো? ভাবতে না ভাবতে আব্বুর ফোন। হ্যালো আব্বু। হ্যাঁ হ্যাঁ বলো, কি বলবা? একটা কথা জানানোর ছিল। কি কথা? তুই যা বলছিলি সব ঠিক। কি সত্যি? এমনভাবে বলছিস তুই জানতি এ না। আমি তো জানতাম না, আন্দাজ করেছিলাম শুধু। আমরা তো ভাবছিলাম তুই সব জানিস। না। আচ্ছা, আর কি জানতে পারলাম? তারপর আব্বু যা বলল তা শুনে এটা প্রমাণ হলো যে হ্যাঁ, রাবেয়া বেঁচে আছে। এখন এটা জানতে হবে, সুস্মিতাই কি রাবেয়া? সেদিন আসলে যা ঘটেছিল আব্বুর কথার মাধ্যমে তা বুঝতে পারলাম। তা হলো, রাবেয়া প্রতিদিনের মতো সেদিনও কলেজে যায়। ক্লাস শেষ করে বাসায় ফিরতে ধরছিল, এমন সময় তার খুব কাছের এক বান্ধবী তানিমার সাথে দেখা হয়। তানিমা তাকে বাসায় ছাড়তে বলে। রাবেয়া রাজি হয়ে যায়। এমন সময় তার বান্ধবী স্কুটি চালাতে চায়, যেহেতু খুব কাছের বান্ধবী তাই না করতে পারেনি। অদ্ভুতভাবে সেদিন দুজনে একই ড্রেস পরে কলেজ আসছিল। তানিমা যে নতুন গাড়ি চালানো শুরু করেছে তা রাবেয়া জানতো না। 3 রাস্তার মোড়ে এসেই মোড় ঘোরার সময় একটা ট্রাক এসে তাদেরকে চাপা দিয়ে যায়। তানিমা সেখানে মারা যায় আর রাবেয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তানিমার বাবা মা ছিল না, সে তার দাদুর বাসায় থাকতো। এখানে কিছু প্রশ্ন রয়ে যায়। যদি এমনই হতো তাহলে কেউ রাবেয়ার পরিবারকে বললো না কেন? রাবেয়াকে যে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাহলে সে সুস্থ হয়ে বাসায় ফিরল না কেন? তানিমার পরিবার আর তার কোনো খোঁজ নিল না কেন? কেননা তানিমাকে তো রাবেয়ার পরিবার দাফন করে ফেলে। আসলে যখন তার আসতেছিল তখন কলেজ ছুটি হয়ে যাওয়ায় কেউ ততটা খেয়াল করেনি। কিন্তু রাবেয়ার বাবা যখন খোঁজ নিতে যায় তখন তাকে একজন দোকানদার এসে বলে। পরে একই ঘটনা 3 রাস্তার মোড়ে যেও জানতে পারে, যেখানে আগে যাওয়াই হয়নি, তাই আগে জানতে পারেনি এই ব্যাপারে কিছু। রাবেয়া হাসপাতালে যায় ঠিকই, কিন্তু সে গুরুতর আহত হয়েছিল, বিশেষ করে মাথায় হ্যাম্পার বেশি হয়েছিল। সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলে, তাই আর বাসায় ফেরা হয়নি তার। আর তানিমার আঙ্কেল আন্টি বিদেশে থাকে, কারণবশত তারা সেই সময় দেশে থাকে। তারা জানতে পারে যে তাদের ভাতিজিকে পাওয়া যাচ্ছে না। পরে হাসপাতালে গিয়ে রাবেয়াকে পায়। যেহেতু রাবেয়ার কিছুই মনে ছিল না, তাই তারা রাবেয়াকে নিয়ে নিজেদের বাসায় চলে যায়। হ্যাঁ, আমি সব বুঝতে পারছি আস্তে আস্তে। এখন শুধু দরকার রাবেয়ার স্মৃতিশক্তি ফিরে নিয়ে আসার, আর তা আমাকে করতে হবে। তারপর পুরো বিষয়টুকু আমার কাছে পরিষ্কার হয়ে যাবে। একদিন রাবেয়াকে আমাদের বাসায় নিমন্ত্রণ করলাম। শাহিদুল ভাইকে সব বলা হয়েছে, আমায় ফুল সাপোর্ট দিতে চেয়েছে। দুপুরবেলা সুস্মিতা এলো। হাই। হ্যাঁ, আসো, ভেতরে আসো। চলো। এসো। বাহ, এত বড় বাড়িতে তোমরা দুজন শুধু থাকো? জি। ও, চলো বাসাটা ঘুরে দেখাই তোমাকে। হ্যাঁ চলো। এখানে আমি থাকি, আমার রুমটা দেখিয়ে দিলাম। ভালোই, তবে এত অগোছালো কেন? ব্যাচেলর মানুষ, তার উপর ছেলে, রুম তো আগাছালো থাকবেই। তাই বুঝি? হ্যাঁ। আচ্ছা, আমি গুছিয়ে দিচ্ছি। আরে লাগবে না, তুমি আমাদের অতিথি। তুমি বাসায় নতুন এলে, আর এসব তোমার দ্বারা করিয়ে নেব? কেমন দেখায়? কি কেমন দেখাই? সরে যাও তো। আরে আরে, কি করছো? একটাও কথা বলবা না। আচ্ছা। মিনিটের মধ্যে রুম পরিষ্কার করে দিল। এখন অনেক সুন্দর লাগছে। কেমন করে দিলাম? বলার বাহিরে। তাই? অনেক সুন্দর গোছাতে পারো তো। কার কাছে শিখেছো? কার কাছে যে মনে নেই, মনে হয় আন্টির কাছে। ও, চলো লাঞ্চ করা যাক। হ্যাঁ চলো। লাঞ্চ করতে বসলাম। খাচ্ছি আর ভাবছি, খালামণি সবসময় গোছগাছ করে রাখতো সব কিছু। রাবে এইসব কিছু খালামণির কাছ থেকে শিখেছে। আর এখন আরেকটা কথা, রাবের সাথে আজকে খালামণি, খালু আর আব্বুর কথা বলাই দিব। সবাইকে তো কিছু বলতে নিষেধ করেছি, এখন আমার কথা শুনলে হয়। খাওয়া দাওয়া শেষ করে আব্বুকে ফোন দিলাম, রিসিভ করলো। আসসালামু আলাইকুম আব্বু।
আসসালামু আলাইকুম, কেমন আছিস? ভালো, তুমি? আমিও। আব্বু আম্মু খালামুনি খালু কই? এই তো আমার পাশে আছে। আব্বু, তোমাদের একজনের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। এ হলো সুস্মিতা, আমার কলেজ ফ্রেন্ড। আসসালামু আলাইকুম। সবাই চেয়ে আসে তার দিকে। সুস্মিতা ইতস্তত বোধ করছিল মনে হয়। আমি ইশারাতে সবাইকে সাবধান করে দিলাম। আলাইকুম আসসালাম। সুস্মিতা, এই হলো আমার আব্বু, ইনি হলো আমার আম্মু, ইনি আমার খালামুনি আর ইনি খালু। ও, আমি সুস্মিতা। কেমন আছো মা? ভালো আন্টি, আপনি? জি, আমিও ভালো আছি। এমন সময় খালামুনি কাঁদতে শুরু করে। আমি তো কি করব না করব ভাবছিলাম। এমন সময় কলটাও কেটে যায়। আচ্ছা, উনি এইভাবে কাঁদছিলেন কেন? আসলে তোমাকে বলেছিলাম না যে তোমার মতো দেখতে আমার একজন খালাতো বোন ছিল, তার মা উনি। তোমাকে দেখে হয়তো নিজেকে ধরে রাখতে পারিনি, নিজের মেয়ের কথা মনে পড়ে গেছে মনে হয়। ও আচ্ছা, সো স্যাড। হ্যাঁ। আচ্ছা, তাহলে আজ আমি আসি? আমি নামিয়ে দিয়েছি। আচ্ছা চলো। দুজনে একসাথে হাঁটছিলাম। কাছে যেহেতু রাবেয়া ওরূপে সুস্মিতার বাসা, তাই হেঁটেই যাচ্ছিলাম। মনে হচ্ছিল মনে না বলা কথাগুলো তাকে বলেই দিই, যা বলতে চেয়েও বলতে পারিনি। কি হবে না হবে সেটা পরে দেখা যাবে, আজকে বলে দেব। সুস্মিতা, একটা কথা বলার ছিল, যদি তুমি কিছু মনে না করতে। হ্যাঁ বলো। আসলে আমি তোমাকে কি? আমি তোমাকে অনেক ভালোবাসি। বুদ্ধু। কেন? তুমি বোঝো না? কি বুঝবো? আমিও তোমাকে ভালোবাসি, না হলে তোমার এত কাছে আসি? কই, কখনো বলনি তো। মেয়েরা সব কথা মুখে বলে না, বুঝে নিতে হয়। তাই? এখন ভালোভাবে প্রপোজ করবে আমায়, ফুল দিয়ে। ফুল তো নেই সাথে। কালকে কলেজে নিয়ে আসবে। জি হুকুম মহারানী। হাটটা দৌড়লাম, হাঁটছি একসাথে। আবারও ফিরে পেলাম তাকে, যাকে না বলা কথাগুলো বলেই দিলাম। বাকিগুলো অবশ্য কালকে বলবো, তাতে কি হয়েছে তো আমার। সুস্মিতাকে রেখে বাসায় আসলাম। সবাইকে বললাম, শাহিদুল ভাইকে ট্রিটও দিলাম। রাতে তার কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। সকালবেলা তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ফুল কিনে কলেজে গেলাম। অনেক আগে এসে পড়েছি, মনে মনে ভাবছি। এমন সময় দেখি সুস্মিতা সামনে। তুমি? আমি কি? এত তাড়াতাড়ি? বাহ, ভুলেই গেলে। না, ভুলে যাইনি, তবে এত তাড়াতাড়ি আসবে ভাবিনি। অনেক হয়েছে এগুলো কথা, বাদ দাও। আচ্ছা করো। কি? প্রপোজ। আমি হাঁটু গেড়ে গোলাপ বাড়িয়ে দিলাম। ও আচ্ছা, তোমাকে দেখে বলে গেছিলাম। তাড়াতাড়ি করো। হ্যাঁ করছি। করো। আমার কোনো রাজ্য নেই, তবে আমি একটা রাজ্যের আধিপতি, তা হলো আমার বাবার গড়া রাজ্যের। আমি তোমাকে সেই রাজ্যের রাজকুমারী আর আমার রাজকন্যার আম্মু বানাতে চাই। হবে সেই রাজ্যের একমাত্র রানী। কি 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 একমাত্র বললা কেন? তো কি বলবো, দুই মাত্র। বলে দেখিও, পা ভেঙে দিব। আচ্ছা, প্রপোজাল গ্রহণ করবা না? চলো যাওয়া যাক। তারপর দুজনে হাত ধরে কলেজে গেলাম। যেহেতু এটা বিদেশ, তাই এখানে এসব কিছু কেউ মাইন্ড করে না। এখানে আমার লক্ষ্য রাবেয়ার স্মৃতিশক্তি ফিরিয়ে আনা, তার পুরনো স্মৃতিগুলো মনে করিয়ে দেওয়া, যার মাধ্যমে সব আবার আগের মতো ঠিক হয়ে যাবে। রাবেয়া মানে সুস্মিতার সাথে আমার রিলেশন শুরু হলো। অন্যের দিক থেকে আমরা একটু আলাদা ছিলাম, তাই সবার সাথে ততটা মিশতাম না। আর এখন তো মেলামেশার কোনো প্রয়োজনই নেই। ভালোই চলছিল আমাদের, একসাথে যাওয়া আসা আগে থেকেই হতো, সব কিছু একসাথেই হয়। আমরা দুজন বেড়াতে যাই, কলেজ যাওয়া আসা, একসাথে বেশিক্ষণ সময় কাটানো, সবই হতো। মাঝে মাঝে আমি চাচ্ছিলাম কিভাবে রাবের স্মৃতিশক্তি ফিরিয়ে আনা যায়। একদিন আমি ডক্টরের কাছে যাই, এমন সময় সুস্মিতার ফোন। হ্যালো। কই তুমি? এই তো একটা জায়গায় যাচ্ছি। কই যাচ্ছ? যাচ্ছি আসলে। কই বলতে চাচ্ছ না? না মানে ডক্টরের কাছে। ডাক্তারের কাছে? কি হয়েছে তোমার? আরে না, আমার কিছুই হয়নি। তাহলে যাচ্ছ কেন? আছে একটু কাজ। অসুস্থ না হলে শুধু শুধু মানুষ ডাক্তারের কাছে যায়? আচ্ছা, আমি পরে বলবো। না, এক্ষুনি বলতে হবে। বলবো তো পরে। ঠিক আছে, বলার প্রয়োজন নেই, বাই। হ্যালো হ্যালো, যা ফোনটাই কেড়ে দিল। এত রাগ মেয়েটার। অবশ্য এখন আমি অভ্যস্ত, ছোট থেকে দেখে আসছি না। যাই এখন, পরেও রাগ ভাঙাবো।
আগে যে কাজটা করতে আসছি সেটাই করি। এই শহরের বড় ডক্টরের কাছে গেলাম। তিনি এই বিষয় নিয়েই গ্র্যাজুয়েট করেছেন। শাহিদুল ভাই তার কাছে আসার পরামর্শ দিল, তাই তার কাছে আসা। মে আই কাম ইন? ইয়েস। হ্যালো ডক্টর। হাই, হাউ ক্যান আই হেল্প ইউ? আপনার সাথে একটা সিরিয়াস বিষয়ে আলোচনা করতে চাই। ইয়েস প্লিজ। আসলে আমার একটা ফ্রেন্ডের মেমোরি লস হয়েছে। সে সব কিছু ভুলে গেছে। কিভাবে তার সব কিছু ফেরত আনা যায়? It's a difficult problem, but it will be solved. I need to see the patient. আচ্ছা ঠিক আছে, এখন আমি আসতে পারি? Yes, you can. চলে আসলাম ডক্টরের কাছ থেকে। এখন রাবেয়াকে নিয়ে কালকে আসতে হবে। কিছু তো বাহানা করে নিয়ে আসতেই হবে। যাক, ওটা পরের ব্যাপার। আগে সুস্মিতার রাগ ভাঙাতে হবে। সুস্মিতার চকলেট খুব পছন্দ, তাই তার জন্য চকলেট নিলাম। এখন দেখা করতে হবে। আমি জানি এখন ম্যাডামকে কই পাওয়া যাবে। গেলাম লেকের পাড়ে। লেকের পাড়ে এক কোণে সুস্মিতা বেঞ্চে বসা। মনে হচ্ছে মন খারাপ, তার মানে রেগে আছে। আজকে কি আছে কপালে কে জানে। সুস্মিতা, এই সুস্মিতা, কথাই বলছে না। মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। আচ্ছা, কথা বলতে হবে না। কারোর জন্য তার পছন্দের চকলেট নিয়ে আসছিলাম। এখন কথাই যদি না বলে আমি খেয়ে ফেলি। চকলেটটা বের করে যেই খেতে যাব, অমনি চোমের আমার হাত থেকে কেড়ে নিল। ঘুষ দেওয়া হচ্ছে তাই না? ঘুষ কই দিলাম? নিজের বউকে কিছু দেওয়া বুঝি ঘুষ হয়? ওই তাহলে নিজের বউকে সব বলা যায় না কেন? হ্যাঁ, কি বলিনি? ডাক্তারের কাছে কেন গিয়েছিলে সেটা। আচ্ছা এখন বলছি। না লাগবে না, আমি শুনবো না। এই এত রাগ করো কেন? হ্যাঁ, আমি রাগ করিনি। তাই মনে হয় এভাবে কথা বলছো, তাই না? হ্যাঁ। আর আমি তো দেখা করতে গেছিলাম। কেন? ডাক্তার কি তোমার মামা লাগে? না মামা না, তবে তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ তোমার জন্য। কই, আমার তো কিছু হয়নি, আমি একদম সুস্থ আছি। কালকে তোমাকে নিয়ে যেতে হবে, ডক্টর বলেছে। না, আমি যাব না। কেন যাবে না? আরে আজব তো, আমার তো কিছু হয়নি, তাহলে কেন যাব? আমি বলছি তাই। আচ্ছা আচ্ছা যাব, খুশি? তারপর তাকে নিয়ে বাসায় চলে আসি। অবশ্য আঙ্কেল আন্টি আমায় ভালোই পছন্দ করে। মাঝে মাঝে যাওয়া আসা হয় তাদের বাসা। পরের দিন সুস্মিতাকে নিয়ে ডক্টরের কাছে গেলাম। ডক্টর তাকে কিছু টেস্ট করতে দিল। সে বারবার বলেছে যে সেগুলো করবে না, কিন্তু আমার কথা শুনে সব করলো। ডক্টর আমাকে কাল এসে দেখা করতে বলল। রিপোর্টটা হাতে পেয়ে যাব, আর কি করতে হবে সেগুলো বলবে। এখন অপেক্ষা শুধু কালকের। সুস্মিতাকে নিয়ে আসতেছিলাম। আমি কিন্তু এখনো কিছু বুঝলাম না, এগুলো কি হচ্ছে? কি বুঝুনি? কেন শুধু শুধু ডাক্তারের কাছে এলাম, আর কেনই বা তুমি আমায় টেস্টগুলো করতে বাধ্য করলে? আরে এমনি। এমনি? এভাবে তাকাচ্ছ কেন? তা কি করবো? একটা পাপ্পি দাও। শখ কত। আচ্ছা লাগবে না। গাড়ি চালাচ্ছিলাম, এমন সময় গালে বসিয়ে দিল। বাব্বা, এত অ্যাডভান্স। ওই কি অ্যাডভান্স? হ্যাঁ, এই যে এগুলো। তুমি তো চাইলে। এ আল্লাহ, কি বলছে মেয়ে, নিজেই দিল, এখন আমায় ফাঁসাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। কুত্তা, তোরে ছাড়বো না আজ। এই গাড়ি চালাচ্ছি, পরে মেরো। আচ্ছা গাড়ি থামাও শুধু। তারপর সুস্মিতাকে তার বাসায় নামিয়ে দিয়ে কিছু কিলঘুষি খেয়ে সাথে অন্য কিছু, আপনারা জেনে কি করবেন, পার্সোনাল ব্যাপার। তারপর আমি বাসায় চলে আসলাম। রাতে বাবা মা, খালামণি, খালু সবার সাথে এই ব্যাপারে কথা বললাম। তারপর সুস্মিতার সাথে কথা বলেই ঘুম। খুব ক্লান্ত, সারাদিন অনেক ব্যস্ততার মধ্যেই কেটেছে। আজ ছুটির দিন, তবে ডক্টর আজই যেতে বলেছে। আমার রাতে ফোন দিছিল, বলেছে ওনার নাকি অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, তাই সকাল সকাল যেতে বলেছে। চলে গেলাম ডক্টরের কাছে। ডক্টরের কাছ থেকে চলেও এলাম। তিনি অনেক কিছুই বলল। তার কথার মানে এই যে রাবেয়ার ব্রেন ইনজুরি ছিল, কিন্তু এখন সে সুস্থ। যদি তার প্রপার ট্রিটমেন্ট করা হতো তাহলে এতদিনে তাকে সুস্থ করে তোলা সম্ভব হতো। এখন একটাই উপায় আছে, রাবেয়াকে তার আগের বাসায় নিয়ে যাওয়া, যেখানে সে সবার সঙ্গে থাকলে, পরিবেশটা দেখলে আস্তে আস্তে সব চিনতে পারবে। ব্যাস এতটুকুই। এটা নাকি সিম্পলের উপর গর্জিয়াস আইডিয়া, কি জানি। এখন শুধু কিছু একটা ব্যবস্থা করে রাবেয়াকে নিয়ে বাংলাদেশে ফিরতে হবে। তবে সব থেকে বড় কথা হলো তার আঙ্কেল আন্টি। বসে আছি সুস্মিতাদের বাসায়, সামনে বসে আছে সুস্মিতা আর আঙ্কেল আন্টি। কিছুক্ষণ আগেই তাদের সামনে একটা প্রস্তাব রেখেছি। ও
অনেক আগে মনে হয় চলে এলাম। দাঁড়ান, সব কিছু খুলে বলছি। কি করব, কিভাবে সুস্মিতাকে বাংলাদেশে নিয়ে যাব ভাবছিলাম। আমার জানা মতে একটাই পথ শুধু খোলা, যার মাধ্যমে হয়তো সুস্মিতাকে সেখানেই নিয়ে গিয়ে সব মনে করিয়ে দিয়ে ও স্মৃতিশক্তি ফিরে আনা যাবে। কিন্তু কিভাবে নিয়ে যাব? এমন সময় আলাদিনের চেরাগে জিনে হয়ে এলো শাহিদুল ভাই। ভাই, এত টেন্স দেখাচ্ছেন তোকে? সুস্মিতার সাথে কিছু হয়েছে নাকি? না, সুস্মিতার সাথে কিছু হয়নি, তবে একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? খুলে বললাম সব। ভাই সব কিছু শুনলো, কিছুক্ষণ ভাবলো, তারপর আমার কাছে একটা আইডিয়া আছে, তবে আমার এখন ইচ্ছা নেই। তোদের যদি সাহায্য হয় এতে, এর জন্য বলছি। কি বলিস, আছে আইডিয়া? তাড়াতাড়ি বল রে ভাই। আমার বিয়ে এর মাধ্যমে। মানে তোর বিয়ের মাধ্যমে? ঠিক বুঝলাম না। আরে শোন, তুই তো জানিস আমার বিয়ে ঠিক হয়ে গেছে মিষ্টির সাথে। আপনাদের আগে এই বিষয়ে বলা হয়েছিল, তবে ভাবির নাম বলা হয়নি তো। পুরোটা শুনবি? আচ্ছা বল। আমাদের এখন বিয়ে হয়ে গেলে সবাইকে বাংলাদেশে যেতে হবে, তোকেও। এখন এ পাশে দেখ, সুস্মিতাদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে, তাই না? তাদেরকে অনুরোধ করলে তারাও হয়তো যাবে, তাই না? তো তুই আগে যাবি, না হয় সুস্মিতাকে নিয়ে। ব্যাস হয়ে গেল। রাবেয়াকে মানে সুস্মিতার আঙ্কেল আন্টিও তোকে পছন্দ করে, তাই না? আমার মনে হয় না মানা করবে। কিন্তু এত তাড়াতাড়ি বিয়ের আয়োজন হঠাৎ করে, সব কি ঠিক হবে? সেটা আমার উপরে ছেড়ে দে। আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ। জানের ভাই তুই, এক নিমিষেই সব সমস্যার সমাধান করে দিলি। এই জন্য আমি তোর থেকে বড় আর তুই আমার ছোট। নে নে। কি? আরে কিছু না। ভাইয়া শুধুমাত্র এক সপ্তাহ সময় নেয়, পরিবারকে সব বোঝায়, সবাই মেনে নেয়। আর 1 মাসের মধ্যে মিষ্টি আপু ভাইয়ের বিয়ে। অবশ্য তারাও রিলেশন করে বিয়ে করছে, তাই আমার অবস্থাটা ভালোভাবে বুঝছে। এখন শুধু আঙ্কেল আন্টিকে বোঝানো, কিভাবে সেটা বোঝাবো এটাই ভাবছি। আঙ্কেল আর আন্টিকে বললাম, তারা ভাবছে। বাবা, এভাবে কি আমরা আমাদের মেয়েকে যেতে পারি? আঙ্কেল, আমাদের তো ভেকেশন চলছে, একদিক দিয়ে ঘোরাও হবে আর ভাইয়ের বিয়ে খাওয়া হবে। আর আমাদের পরিবারটা কত বড় সেই সম্পর্কে জানতে পারবে সুস্মিতাও। তাই আমরা এটা চাচ্ছিলাম, যদি আপনাদের আপত্তি না থাকে তো। আচ্ছা, হঠাৎ করে তো কিছু বলা যাচ্ছে না। সুস্মিতা, তোমার মতামত কি? আমারও ইচ্ছে করছে, যেতে চাচ্ছ, ঘুরতে পারবো অনেক। আচ্ছা ঠিক আছে তাহলে। যাক, অবশেষে শান্তি। কবে যাবা তোমরা তাহলে? পরশুদিন যেতে চাচ্ছি আঙ্কেল। আচ্ছা, আমি সব ব্যবস্থা করছি। আচ্ছা আঙ্কেল, আজ তাহলে আসি। আচ্ছা বাবা। খাওয়া দাওয়া করা হয়েছিল আগেই, চলে এলাম। এসে ভাইয়াকে জোরালোভাবে জড়াই তুললাম। আরে পাগল, কি করেছিস? তুমি না থাকলে হয়তো এসব হতোই না। নে, হয়েছে। আমি কিন্তু ফ্রি ছাড়ছি না তোকে। কি নেবে বলো শুধু, তারপর দেখো। আমার বিয়ে কিন্তু ধুমধাম করে হওয়া চাই, সব দায়িত্ব তোকে দিতে হবে। 1000 লোক প্রথম বিয়ে, কোনো কম যেন না থাকে। আর সাথে রাবেয়াকেও নিবি। শুধু দেখো কি করে আমি ফাটিয়ে দেব। তবে প্রথম বিয়ে মানে আরো বিয়ে করবা নাকি? মিস্টার বুকে ফোন দিয়ে বলবো? না ভাই প্লিজ, না হলে আমার 12টা বাজাইয়ে দিবে। আচ্ছা বলছে না। তারপর কেটে গেল 2 দিন। আজ সুস্মিতা মানে রাবেয়া কিনে বাংলাদেশে যাব। আজকে অবশ্য পৌঁছাবো না, 2 দিন লাগবে এখান থেকে বাংলাদেশে ল্যান্ড করতে। দুজনে সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হলাম। বিয়ের কিছুদিন আগে আঙ্কেল আন্টি আসবে বলল, ভাইয়া 15 দিন আগে, আর আমরা যাচ্ছি 1 মাস আগে। অনেক ফাস্ট আমরা। তবুও আমার মনে হচ্ছে এই সময়টা কি যথার্থ রাবেয়াকে স্মৃতি ফিরিয়ে আনার জন্য? জানি না, যাক আগে যা হোক, তারপর না হয় ভাবা যাবে। সব কিছু শেষ করে প্লেনে উঠলাম। আমি আর রাবেয়া পাশাপাশি, আমার হাত ধরে আছে আর আমার কাঁধে মাথা দিয়ে আছে। টেক অফের সময় তার নাকি ভয় লাগে, তাই অনেক কথা হয়েছে এর মাঝে রাবেয়ার সাথে। কি করবে, কই থাকবে, কাকে কি বলে রাখবে, সব। মেয়েটা একেবারে পাগল, আর এই পাগলামিটা আরও যাতে না বাড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। 2 দিনের লম্বা ভ্রমণ শেষ করে বাংলাদেশে নামলাম, সাথে একরাশ ক্লান্তি। বিমানবন্দর অনেক এসেছে আমাদের নিয়ে যেতে। আব্বু, রাবের ছোট ভাই, খালু, আম্মু, খালা, মিষ্টি আপু সবার সাথে পরিচয় করে দিলাম।
আব্বু আম্মুর সাথে সুস্মিতার কথা বলছে। খালামুনি আর খালু চুপ। তোমরা চুপ যে? দেখো না, নিজের মেয়ে নিজের বাবা মাকেই চিনতে পারছে না। চিন্তা করো না, সব ঠিক করার জন্য এখানে আনা। দেখো সব ঠিক করে দেব। এটাই যেন হয় বাবা। এটাই হবে। চলো সবাই তাহলে বাসায় যাওয়া যাক, খুব ক্লান্ত লাগছে। চল। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সেই রকম একটা ঘুম দিলাম। বিকেলবেলা উঠলাম, ওরে দেখি সুস্মিতা সবার সাথে ভাব করে নিয়েছে, বিশেষ করে তার ভাইয়ের সাথে। রাতে তার থাকার ব্যবস্থা করা হলো রাবের রুমে। এখান থেকেই আমার মিশন শুরু হলো। রাবে ওর রুমে গেল, আমি আমার। সবাই ঘুমোতে গেলাম। সকালবেলা উঠে দেখি সবার আগে রাবে উঠেছে। মুখটা কেমন যেন হয়ে গেছে, বিষণ্ণ লাগছে। কিছু কি হলো নাকি নাকি রাতে ভয় পাইছি, কিছুই বুঝতে পারছি না। এত বোঝাবুঝির কি আছে? ওকে গিয়ে প্রশ্ন করলেই তো সব সমস্যার সমাধান পাবো। গেলাম তার কাছে। কি হয়েছে সুস্মিতা, তোমাকে বিষণ্ণ দেখাচ্ছে যে? না, কিছু না। কিছু তো হয়েছে। কি হয়েছে আমাকে খুলে বলো। আসলে আমায় রাতে অনেক আজীব আজীব জিনিস লক্ষ্য করতে হয়েছে। কি এমন জিনিস? আমার কেন জানি মনে হচ্ছিল এই রুমটা অনেক চেনা আমার কাছে। এখানে আমি আগেও ছিলাম। সব কিছু আমার মনের মতো। ঘুম ধরছিল না। তুমি এই বলো, এখানে আজকে আমি প্রথম থাকলাম, তাই না? হ্যাঁ তাই তো। যাক, মনে হচ্ছে আস্তে আস্তে সব প্ল্যান কাজে দিচ্ছে। তাহলে এমন কেন মনে হচ্ছে আমার? এসব কিছু না, প্রথম বাইরে থাকছো তো, তাই হয়তো বা তোমার এমন মনে হচ্ছে। এটা স্বাভাবিক ব্যাপার। তাই যেন হয়। ধ্যাত পাগলি, চলো তোমাকে বাইরে বেড়াতে নিয়ে যাই। আমার আবার সকালবেলা একটু হাঁটাহাঁটি করার অভ্যাস আছে তো। আচ্ছা চলো, আমিও হেঁটে আসি তাহলে, যদি একটু ভালো লাগে আর কি। হ্যাঁ চলো। সুস্মিতা আর আমি হাঁটছি একসাথে। কতদিন পর চেনা শহরে হাঁটছি, আর পাশে সেই চিরচেনা মুখ। অনেক ভালো অনুভূতি হচ্ছে। সেখানেই চলে এলাম যেখানে রাবে আমায় প্রথম ভালোবাসি বলেছিল। আমার মনে হয় তার এখন সে কথা মনেই নেই, কিন্তু আবারও সেই ঘটনা মনে করে যদি দেওয়া যায় তাহলে তাহলে কি রাবের মনে পড়বে না? চেষ্টা তো একবার করাই যাক। সুস্মিতা। হ্যাঁ বলো। তোমার কিছু কি মনে আছে? সুস্মিতার কি মনে থাকবে? তুমি এখানে আমায় প্রথম ভালোবাসি বলেছিলে। কি তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, তুমি একবার মনে করার চেষ্টা করো। না, আমি পারছি না মনে করতে। কিছু মনে করতে পারছি না। আমার মাথা ঘুরছে। আমি পড়ে যাব, বাসায় যাব, আমার ভালো লাগছে না। ব্যর্থ চেষ্টা বিফলে গেল। একটা রিক্সা ডাকলাম, তারপর রাবেকে নিয়ে বাসায় আসলাম। সে তার রুমে চলে গেল। মাথা ঘুরছে মনে হয়, তাই বিশ্রাম নিতে গেল। সবাই এতক্ষণে উঠে গেছে। আম্মু দেখলো সব। কি হয়েছে রাবেয়া? মাথা ব্যথা করছিল নাকি, তাই বিশ্রাম নিতে গেল। কই গেছিলি তো না? সব খুলে বললাম আম্মুকে। আম্মু প্রচণ্ড রাগ করলো আমার উপর। কেন তো চাপ সৃষ্টি করছি তার উপর। অনেক কথাই বলল। আমারও মনে হচ্ছে না, এভাবে না, অন্য কোনো উপায় বের করতে হবে। বিকেলবেলা রাবেয়াকে নিয়ে মিষ্টি আপুদের বাসায় গেলাম। আমি, রাবে আর সোহান। আগে বলেছিলাম দুজন দুজনের মধ্যে অনেক ভাব হয়েছে। সোহান যদিও বা জানে যে রাবেয়া তার বোন, কিন্তু রাবেয়া তো জানে না, তাই তাকে বোন করে নিয়েছে। তো সারাক্ষণ একসাথেই থাকে দুজন। মিষ্টি আপুদের বাসায় আসলাম। এসে গল্প করতে লাগলো মিষ্টি আপু আর রাবেয়া। মিষ্টি আপু, তোমাদের তো লাভ ম্যারেজ, তাই না? হ্যাঁ। তো আমাদেরও শোনাও তোমাদের গল্পটা। গল্প আর কি, তুমি তো জানোই আমরা কলেজে ফ্রেন্ড ছিলাম। সেখান থেকে প্রথমে ফ্রেন্ড, তারপর ক্লোজ ফ্রেন্ড, আর ভার্সিটিতে যে রিলেশন শুরু হলো। বাহ, ইন্টারেস্টিং তো। হ্যাঁ, ওই রকমই আর কি। অনেকটা তোমাদের মতো, কিন্তু তোমাদের মতো এত অ্যাডভান্স ছিলাম না। যাক, তবুও সফল। সেটা অবশ্য বলাই যায়। তো তোমাদের বিয়ের আয়োজন কিন্তু আমরা দুজন করছি। হ্যাঁ জানি তো। শুধু দেখো, একদম অন্যরকম আয়োজন করব। দেখবনি। আচ্ছা আপু, আমরা আসি তাহলে আজ। খাওয়া দাওয়া করে যাবে, তার আগে নয়। আচ্ছা আচ্ছা। আপুর বাসা থেকে আসলাম সন্ধ্যায়, তারপর ছাদে গেলাম দুজনেই। এখন তো কিছু সময় একসাথে কাটানোর জন্য। আচ্ছা সুস্মিতা, তোমার পছন্দের জিনিস পায়েল, তাই না? হ্যাঁ, কিন্তু আমি তো তোমাকে কখনো বলিনি। তুমি কিভাবে জানলে? পাটা দাও তো। কেন? দিতে বলছে, দাও। আচ্ছা। পাটা বাড়িয়ে দিল। অন্ধকারের মধ্যেই তার জন্য কেনা পায়েলটা তার পায়ে পরিয়ে দিলাম। এটা কখন কিনলে? কেনাই ছিল। তাই বুঝি?
কালকে এক জায়গায় নিয়ে যাব তোমাকে, তৈরি থেকো। বিকেলবেলা। কোথায় নিয়ে যাবে? গেলেই বুঝতে পারবে। আচ্ছা। পরদিন সুস্মিতাকে সেখানে নিয়ে গেলাম যেখানে রাবেয়া সব থেকে ভালোবাসতো যেতে, যা তার ছিল সব থেকে প্রিয় জায়গা। রাবেয়াকে সকাল সকাল নিয়ে এক জায়গায় এলাম, সেই লেকের পাড়ে যেখানে সে প্রায় যেত। জায়গাটা দেখে রাবেয়া কেমন যেন হয়ে গেল। এই রাবেয়া। রাবেয়াকে ডাকলাম, তবু উত্তর দিল না। কি হয়েছে? কই কিছু না তো। আচ্ছা সত্যি বলো তো, এসব কিছু দেখেও কি তোমার কিছুই মনে পড়ছে না? কি? হ্যাঁ, আমার সব মনে আছে। কি? হ্যাঁ। কি মনে আছে তোমার? তোমার সাথে করা খুনসুটিগুলো, আমার কাছে থেকে দূরে চলে যাওয়া, আমার ভালোবাসি বলা, তোমার সাথে লেকের পাড়ে একসাথে বেড়ানো, সব মনে আছে, কিন্তু একবারও তো আমায় বললে না। সময় আসলে বলবো ভেবেছিলাম। কবে সব কথা মনে পড়েছে? যেদিন প্রথম আমি আমার রুমে যাই, আমার নিজস্ব যে ডায়েরি ছিল সেটা পড়ি, তারপরে আমার আস্তে আস্তে সব মনে পড়তে লাগলো। তবু আমায় বলনি? না, ভেবেছিলাম যখন সময় হবে তখন নিশ্চয়ই বলে দিব তোমায়। যাক, তাহলে আমি সফল, তাই না? তা জানি না, তবে ধন্যবাদ। জানোই না যখন, তাহলে ধন্যবাদ কেন? আমার পাশে সব সময় থাকার জন্য। এর জন্য ধন্যবাদ? হ্যাঁ। আমার পাশে তুমি থাকবে না আর? তোমার পিছু ছাড়লে তো। তাই নাকি? হ্যাঁ জি। আচ্ছা, তাহলে তো এতদিন ঘটে যাওয়া সব কিছু তোমার মনে আছে, তাই না? আমায় একটু বলবে যে আসলে কিভাবে কি হয়েছিল, আর তুমি বা কিভাবে ইউএসএ চলে গিয়েছিলে? আমাদের অ্যাক্সিডেন্টের পর কি হয়েছিল সেটা মনে নেই, তবে আমার যখন জ্ঞান ফিরে আমি কাউকেই চিনতে পারছিলাম না। আসলে আমার কিছু মনেই ছিল না, তাই হয়তো আমায় তাদের পরিবারে নিয়ে যাওয়া হয় আর একটা পরিচয় দেওয়া হয়, আমি তাদের মেয়ে। তারপর চাচু চাচি আমি ইউএসএ নিয়ে গেল, যদিও বা তারা বলেছিল যে আমি ছোট থেকে এখানেই থাকি, কিন্তু আসলে আমার কিছু মনে পড়ছিল না, তাই ধরেই নিয়েছিলাম ওখানেই থাকি। তবে চাচি চাচু খুব ভালো, আমার অনেক খেয়াল রেখেছে। এখন তারা যে এমন কেন করলো তা আমি জানি না। তারপরেই তো তোমার সাথে দেখা, বাকিটা তো জানো। তবে তোমায় দেখেই বুঝে ফেলেছিলাম তুমি আমার অনেক চেনা, তাই তো তোমার সাথে বন্ধুত্ব, আর তারপর তোমায় ভালোবাসা। বাপরে, অনেক বড় ঘটনা। হ্যাঁ, অনেকটা। তো ম্যাম, এখন যাওয়া যাক। সবাইকে তো বলা উচিত, তাই না? বাসায় এসে সোজা খালামণির বাসায় কলিং বেল বাজালাম। খালামণি দরজা খুললো। কে রে সুজন? আরে সুস্মিতাও যে, আসো আসো, ভিতরে আসো। সুস্মিতা নয়, রাবেয়া খালামণি। মানে তোমার মেয়েকে তোমার কাছে ফিরিয়ে দিতে এলাম। এখনো অভিমান করবে আম্মু? মারে বলেই জড়িয়ে ধরলো। দুজনে কান্না করছে, হয়তো সুখের কান্না। খালু দেখলো, এলো, সব জানলো। খালুও শুরু করে দিল। তারপর সবাই ভিতরে ঢুকলাম। রাবেয়া বাসাটাকে যদিও বা আগে দেখেছে, তবে আরো ভালো করে দেখতে লাগলো। সবাইকে খবর দেওয়া হলো। বাসায় এলো সবাই, অবশ্য সবাই খালামণির বাসায় এলো। আব্বু আম্মু, সুখী আপু, সোহান, আমাদের নানু নানি সবাই এলো। সবাই খুব খুশি। যাক, তাদের মেয়ে ফিরে এলো। একটা আনন্দের আমেজ সবার মাঝে বিরাজ করছে। দেখতে দেখতে 15টা দিন কেটে গেল, আর 15 দিন বাকি আছে শাহিদুল ভাইয়ের বিয়ের। আমরা সবাই এয়ারপোর্টে বসে আছি। আজ শাহিদুল ভাই আসবে। সবাই বলতে আমি, আপু আর রাবেয়া। ভাইয়ের ফ্লাইট ল্যান্ড করেছে, যে কোনো সময় বের হবে ভাইয়া। দেখতে দেখতে বের হয়ে এলো। ভাইকে বলা হয়নি যে রাবেয়ার স্মৃতি ফিরে এসছে। এর মাঝে 2টা কারণ আছে। 1, ভাইয়াকে সারপ্রাইজ দেব বলে। 2, ভাইয়ের যাতে রাবেয়ার আঙ্কেল আন্টিকে বলে না দেয় তার জন্য। ভাই বের হয়ে এলো। আপু সরাসরি কে তাকে জড়িয়ে ধরলো। পরে আমাদের উপস্থিতি টের পেয়ে লজ্জায় লাল হয়ে গেল। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ভাই কথা বলতে লাগলো আমাদের সাথে। আরে সুস্মিতা যে, কেমন আছো? ভালো আছি ভাইয়া, তবে নামটা একটু চেঞ্জ করতে হয়েছে। কি চেঞ্জ করলা? সুস্মিতা থেকে রাবেয়া। মানে? আসলে ভাই, রাবেয়ার সব মনে পড়ে গেছে। বাহ, রাবেয়ার সব মনে পড়ে গেল, আর আমায় বললি না তুই? আরে তোকে সারপ্রাইজ দিব বলেই তো। আরে রাখ তোর সারপ্রাইজ, আমি তোদের জন্য এত তাড়াতাড়ি বিয়ে করেছি ইচ্ছার বিরুদ্ধে। কি বলে তুমি? ইচ্ছার বিরুদ্ধে মানে? চলো বাসে আগে, তারপর তোমার ব্যবস্থা নিচ্ছি। এই তোরা থাম। ভাই চলো বাসায় যাওয়া যাক। হ্যাঁ চল।
সবাই মিলে বাসায় আসলাম। আবু সারাক্ষণ রাগী দৃষ্টিতে ভাইয়াকে দেখছিল, মনে হচ্ছিল খেয়ে ফেলবে। ভাইয়া তো ভয়ে জড়সড় হয়ে বসে আছে। আমাদের খুব হাসি পাচ্ছিল। বাসায় এলাম, ভাই আর আপু ভাইদের বাসায় নামলো। এখান থেকে আয়োজন শুরু করে দিতে হবে। পরদিন সবাই মিলে গিয়ে বিয়ের কার্ড ঠিক করলাম। তারপরে একে একে শপিং, মেহেদি সব শেষ হয়ে গেল। পরশুদিন ভাই আর আপুর বিয়ে। খুব সুন্দর করে দুটি বাড়ি সাজানো হয়েছে। আসলে নিজেদের মধ্যেই তো, তাই সব আয়োজন ঘুরে ফিরে আমাদেরকেই করতে হচ্ছে। সব থেকে মজার ব্যাপার হলো যেটা আপনাদের তো বলাই হয়নি, আপু আমাদের ফুফাতো বোন আর আমার চাচুর ছেলে শাহিদুল ভাই। সব ভাই বোনের মধ্যেই বিয়ে, অবশ্য রিলেশন করে। আবার এয়ারপোর্টে বসে আছি, পাশে বসা রাবেয়া। অপেক্ষা করছি দুজন অতিথির। সব কাজ ফেলে এখানে ছুটে এসেছি তাদেরকে আমন্ত্রণ করব বলে। আর আমার সব না জানা কথাগুলো জানা হবে, তাই তাদেরকে সাদরে গ্রহণ করার জন্য এখানে আসা। অবশেষে সব কিছুর অবসান হতে যাচ্ছে। চলে এলো সেই সময়ে যখন প্লেন ল্যান্ড করলো। কিছুক্ষণের মধ্যে বেরিয়ে এলো সে কাঙ্ক্ষিত অতিথি, আঙ্কেল আন্টি, মানে সুস্মিতার আঙ্কেল আন্টি। দেখে বোঝা যাচ্ছে তার অনেক খুশি, আমরাও খুশি। হাজার হোক, অনেক খেয়াল রেখেছে সুস্মিতার। তাদেরকে গ্রহণ করে নিয়ে এলাম আমাদের বাসায়। প্রথমে বাসাটা ঘুরে ঘুরে দেখলাম, 3 তলা বাসা। সব কিছু দেখালাম। তারপর আমাদের বাসায় নিয়ে গেলাম। কলিং বেল চাপতে আম্মু দরজা খুলে দিল। আম্মু, ইনি হচ্ছে সুস্মিতার আঙ্কেল আর আন্টি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন, ভিতরে আসেন। আছেন আন্টি আঙ্কেল? হ্যাঁ চলো। তারপর তাদেরকে নিয়ে ভেতরে আসা হলো। আঙ্কেল আন্টির জন্য একটা রুমের ব্যবস্থা করাই ছিল। তাদেরকে ফ্রেশ হয়ে খেতে আসতে বলা হলো। এমন সময় আম্মু আমায় ডাকলো। এই সুজন, তোর সাথে কিছু কথা আছে আমার। হ্যাঁ বলো। আচ্ছা, এনারে কি রাবিয়াকে নিয়ে যাবে? কি জানি, হয়তো। বললেই হলো। রাবিয়া মাকে আমি আমার বৌমা বানাবো। আচ্ছা, পরে দেখা যাবে। আচ্ছা। রাতের বেলা আমি আর রাবেয়া আঙ্কেল আন্টির রুমে গেলাম। আমাদের দেখি। আরে বসো বসো তোমরা। না ঠিক আছে আন্টি, আসলে আন্টি আমাদের কিছু জানার ছিল আপনাদের থেকে। আসলে আমরা জানি তোমরা কি ব্যাপারে বলতে চাচ্ছ। মানে হলো সুস্মিতা যে রাবেয়া, তা আমরা জেনে গেছি অনেক আগেই। কিভাবে? তোমরা চলে আসার পরই আমরা তোমাদের ব্যাপারে খোঁজ খবর নেই, তার মাঝেই জানতে পারি। ও আচ্ছা আন্টি, আসলে আমরা পুরো ঘটনাটা জানতে চাচ্ছিলাম। কেন রাবেয়া কিভাবে দূরে পাঠানো হলো, আর কেন এবার তার সাথে এমন করা হলো? কেন এবার ডক্টর বলেছিল যে যদি প্রথম এই ভালো ট্রিটমেন্ট করানো হতো তাহলে রাবেয়া ভালো হয়ে যেত, তারপরেও কেন এমন হলো? হ্যাঁ চাচ্ছু, হ্যাঁ চাচ্ছি, আমিও জানতে চাই। আসলে আমরা নিঃসন্তান, তা তো তোমরা জানোই। তোমার অ্যাক্সিডেন্ট যেটা হয়েছিল সেখানে আমার ভাতিজি মারা যায়। আমরা সবাই এ ব্যাপারে অজ্ঞত ছিলাম। আমরা সে সময় বাংলাদেশে ছিলাম। রাবেয়াকে যে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে রাবেয়ার সম্পর্কে কেউই কিছু জানতো না। তারপর রাবেয়ার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। আর আমাদের বাসায় তেমন কোনো মানুষ ছিল না যে রাবেয়াকে দেখাশোনা করতে পারে, তাই তাকে নিয়ে আমরা ইউএসএ চলে যাই। কিন্তু কেন বলা হয়েছিল যে রাবেয়া ছোট থেকে আপনাদের সাথে ছিল? আসলে বাবা, এ বিষয়ে আমরা একটু স্বার্থপর হয়েছিলাম। রাবেয়াকে পেয়ে আমরা সন্তানের অনুপ্রেরণা ঘোচাই, তাই তাকে হারাতে চাইনি, তাই কাউকে জানাতে দেইনি। আসলে আন্টি আঙ্কেল, রাবেয়া আপনাদের মেয়ের মতো না, আপনাদের মেয়েই। আপনারা তাকে মেয়ে হিসেবে গ্রহণ করতে পারবেন, তাই না রাবেয়া? চাচি, আমি তো তোমার মেয়ে, তাই না? হ্যাঁ রে মা। এই জন্য ডাকলেই চলে আসতে হবে, কিন্তু তোমাদের যখন তোমাদের এই মেয়ে ডাকবে। আচ্ছা আপনারা কথা বলেন, আমি বাইরে যাচ্ছি। আচ্ছা বাবা। বাইরে চলে এলাম আমি। যাক, আমার সে প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি, আর কিছু জমা থাকলো না মনে। ছাদে বসে আছি, এমন সময় রাবেয়া এলো। আমি লক্ষ্য করিনি। এই কি ভাবছো? ও হ্যাঁ, তুমি? হ্যাঁ আমি। কেন, অন্য কাউকে আশা করেছিলে নাকি? না না, তা নয়। তাহলে আমি যে প্রশ্ন করলাম উত্তর দাও।
ভাবছি যে সব ঠিক হয়ে গেছে, তাই না? হ্যাঁ, সব তো ঠিক হয়ে গেছে। এখন কি এখন? আমাদের কি এক হওয়া যাবে? না, যায় না। কি? আরে বুদ্ধু, আমি তো তোমারই। তাই বুঝি? হ্যাঁ, তাই। তারপর খুব ধুমধাম করে শাহিদুল ভাইয়ের বিয়ে হয়ে গেল আপুর সাথে। তাদের বিয়ের পর আঙ্কেল আন্টিও চলে গেল, তারাও চলে গেল। রয়ে গেলাম শুধু আমি আর রাবেয়া। প্রায় 3 বছর পর আমার গ্র্যাজুয়েশন শেষ হয়েছে কিছুদিন আগে। সাথে রাবেয়ারও একটা ভালো চাকরিও পেয়েছি। আজকে বাসাটা আবার মানুষদের ভর্তি, সবাই এসেছে। রাবেয়ার ইউএসএর থেকে আঙ্কেল আন্টিও এসেছে সবাই, কারণ আজ আমার আর রাবেয়ার বিয়ে। খুব ধুমধাম করে রাবেয়াকে নিজের করে নিলাম, আর সব আপন মানুষকে আরেকবার খুশি করলাম। বিয়ের পরও কেটে গেল 2 বছর। বাসায় নতুন অতিথি এসেছে। আমার রাবেয়ার কোল আলো করে এসেছে ফুটফুটে মেয়ে, দেখতে হুবহু মায়ের মতো হয়েছে। রাবেয়া আর আমার মেয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে। আমি তাদের পাশে গেলাম। রাবেয়া আমাকে দেখে একটু জড়িয়ে তুলল। আচ্ছা সুজন, আমাদের এই ফুটফুটে মেয়ে কার মতো হয়েছে বলো তো? কেন, আমার বউটার মতো? না, তোমার মতো। না, তোমার মতো। না, তোমার মতো। আচ্ছা, কারো মতোই না, আমাদের দুজনের মতোই হয়েছে। ঠিক আছে বলে তার কপালে একটা চুমু এঁকে দিলাম। ভালোবাসি বড্ড বেশি তোমাদের। তো বন্ধুরা, গল্পটি আপাতত আজকে এখানেই শেষ, আর বড় করা হলো না। কেমন হয়েছে গল্পটি অবশ্যই কমেন্ট করবেন।